লাগে আমার মাথার জন্য, আমি নিজে দেখি না। আর হচ্ছে লেখা বোঝা যাচ্ছে কিনা দেখেন একটু। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা, লেখা ঠিক আছে কিনা একটু দেখে আমাকে কমেন্টে জানান। এখন একটু জানান তাড়াতাড়ি করে। আচ্ছা, লেখা ক্লিয়ার না। রাতের বেলা তো একটু অন্ধকার। লেখা বোঝা যাচ্ছে কিনা? লেখা ঠিক আছে কিনা? আচ্ছা, এখন লেখা ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সবাই জয়েন করছে, আমরা তাহলে শুরু করি। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে লসাগু আর হচ্ছে গসাগু। এই টপিকটা পাটিগণিতের একটা টপিক। তো আমরা এই টপিকটা, তবে পাটিগণিতের পার্টটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখান থেকে বিসিএসে প্রশ্ন এসেছে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। লাস্ট 35, 36 এই বিসিএসে আপনার প্রশ্ন এসেছে পরীক্ষায়। 36 থেকে এসেছে, 35 থেকে এসেছে, তার আগে 33, 4-এ এসেছে। তো আপনার হচ্ছে এই লসাগু গসাগুটা হচ্ছে পাটিগণিতের একটা পার্ট, আর এটার বীজগণিত পার্টটাও আমরা পড়বো বীজগণিতের অংশে। তো আজকে আমরা পাটিগণিতের পার্টটা পড়ার চেষ্টা করব। তো আমরা লসাগু গসাগু পড়ার আগে এই টপিকটা সম্পর্কে একটু ভালো করে জানবো, অর্থাৎ এই লসাগু আর হচ্ছে গসাগু যদি আমরা ক্লিয়ারলি বুঝতে চাই, তাহলে আমাদের এই লসাগু গসাগু শব্দ দুইটা অ্যানালাইসিস করতে হবে। এটা অ্যানালাইসিস করলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো লসাগুকে আমরা বলি হচ্ছে এলসিএম। লসাগুকে বলি আমরা এলসিএম, অর্থাৎ লিস্ট কমন মাল্টিপল। কমন মাল্টিপল। তো মাল্টিপল শব্দের অর্থ গুণিতক, আর লিস্ট মানে হচ্ছে যেগুলো কম, আর কমন অর্থাৎ কয়েকটা জায়গার মধ্যে যেগুলো কমন সেগুলো কি বলে আমরা কমন, আর মাল্টিপল হচ্ছে গুণিতক যেগুলো কম আছে। এখন এই গুণিতক মানে কি আমরা জানি, গুণিতক মানে হচ্ছে গুণ, 3 গুণ, 4 গুণ, অর্থাৎ নামতা পড়লে যেটা আসে সেটা হচ্ছে গুণিতক। নামতা পড়লে যেটা আসে সেটা হচ্ছে কি গুণিতক। তো এই গুণিতককে আমরা বলি হচ্ছে নামতা পড়লে যেটা হয় সেটা। অর্থাৎ আমরা আপনাকে বললাম যে আপনি 5 আর হচ্ছে 10-এর লসাগু বের করেন। 5 আর 10-এর লসাগু বের করেন। এখন 5 আর 10-এর লসাগু বের করার জন্য যে কাজটা ফার্স্টে করতে হবে সেটা হচ্ছে এই দুইটার গুণিতক বের করতে হবে।
তো আমরা সিম্পলি লসাগু কীভাবে বের করি, এই যে এইভাবে 5 আর 10, এখান থেকে আমরা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লসাগু বের করি। কিন্তু আমরা যদি হচ্ছে গুণিতক থেকে, অর্থাৎ যে নামটা আছে লিস্ট কমন মাল্টিপল, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই নাম থেকে যদি আমরা লসাগু বের করতে যাই, তাহলে আমরা এইভাবে করতে পারি যে সংখ্যা হচ্ছে দুইটা, লসাগু বের করতে হবে। তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে 5-এর যে গুণিতকগুলো আছে সেগুলো লিখতে পারি। 5-এর গুণিতক হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, এইভাবে করে হচ্ছে 5-এর গুণিতকগুলো আসবে। তারপর 10-এর যে গুণিতকগুলো আছে, 10-এর যে গুণিতকগুলো আছে 10, 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, এইগুলো হচ্ছে 10-এর গুণিতক। আচ্ছা, একজন লিখেছেন ক্লিয়ার না, দেখেন তো আর কেউ কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আর যদি একজনও দেখতে পান তাহলে হচ্ছে বোঝা যাবে এখানে ঠিক আছে। আচ্ছা, লেখা ক্লিয়ার না। আচ্ছা, আমি একটু এটাকে ওয়াইফাই থেকে আমি মোবাইল ডাটায় কনভার্ট করে একটু দেখি কি হয়। মোবাইল ডাটা একটু দেখি কনভার্ট করে কি হয়। আচ্ছা, আমি একটু মোবাইল ডাটায় কনভার্ট করছি, তো আমাকে একটু জানায়েন লেখাটা কেমন চেঞ্জ হয় কিনা। আজকে ওয়াইফাইয়ের স্পিড কম, এমনিতে বাইরে বৃষ্টি হলে ওয়াইফাইয়ের স্পিড কমে যায়। আচ্ছা, এখন দেখেন তো লেখা ঠিক আছে কিনা। আচ্ছা, এখন একটু দেখেন লেখা ঠিক আছে কিনা। আমি ওয়াইফাই থেকে মোবাইল ডেটায় শিফট করেছি। আচ্ছা, ঠিক হলে বা না হলে দুইটাই আমাকে জানেন। আচ্ছা, এখন কি স্পষ্ট দেখা যাচ্ছে আগের থেকে ভালো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বলছিলাম হচ্ছে আমরা লসাগু গসাগু পড়ার আগে আমরা শব্দ দুইটাকে অ্যানালাইসিস করব। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে লসাগু, একটা হচ্ছে গসাগু। তো লসাগুকে বাংলা আমরা পাই লিস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ কতগুলো গুণিতক আমরা নিব, এই গুণিতকগুলোর মধ্যে যেটা সাধারণ আছে, মানে সাধারণ মান হচ্ছে সবগুলোর মধ্যে কমন আছে, তারপর হচ্ছে লঘিষ্ঠ মান হচ্ছে যেটা সবচেয়ে ছোট। তো দেখেন এখানে 5 আর 10-এর লসাগু বের করতে বলা হয়েছে। তো আমরা জানি 5-এর গুণিতকগুলো হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, এইভাবে করে চলতেই থাকবে। তো সেটের মধ্যে প্রশ্ন আসে যে 5-এর গুণিতকের সেট কত, বা 5-এর গুণিতকের সেট লিখেন। তো 5-এর গুণিতকের সেট হচ্ছে অসংখ্য সংখ্যা, 5 থেকে শুরু করে 5 10 15 20 এভাবে করে অসীম পর্যন্ত যাবে। আবার 10-এর গুণিতকের সেটও একই রকম, 10 20 30 40 এভাবে করে চলতে থাকবে। তো আমাদের লসাগু যদি বের করতে চাই তাহলে দেখেন এই দুইটার মধ্যে কমন সংখ্যা কোনগুলো সেগুলো আমাকে বের করতে হবে। দেখেন দুইটার মধ্যে কমন হচ্ছে এখানে 10 আছে, এখানে 10 আছে, তাহলে এটা হচ্ছে কমন। আবার এখানে 20 আছে, এখানে 20 আছে, এটা হচ্ছে কমন। তো এরপরে যদি আমরা এখানে আরও যেতাম, ধরেন 25, তারপরে 30, তারপর 35, এভাবে কিন্তু যাওয়া যেত। তো দেখেন 30টাও কিন্তু কমন আছে। তো এখন আমরা এখান থেকে সামারিতে যেটা আসতে পারি সেটা হচ্ছে এইখানে দুইটা সংখ্যার মধ্যে, দুইটা সংখ্যার গুণিতকগুলোর মধ্যে 10 কমন আছে, তারপর হচ্ছে আপনার 20 কমন আছে, তারপর হচ্ছে 30 কমন আছে। এখন আমরা কোনটাকে লসাগু বলবো? লসাগু বলবো আমরা সেটাকে যেটা হচ্ছে এই কমনগুলোর মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ যেটা হচ্ছে লঘিষ্ঠ, সেটাকে বলবো আমরা লসাগু। তো আমাদের নামের মধ্যে বলা ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যতগুলো গুণিতক আছে তার মধ্যে যেটা লঘিষ্ঠ, অর্থাৎ যেটা সবচেয়ে ছোট, সেটাকে বলবো আমরা লসাগু। আমরা বলতে পারি তাহলে যে 5 আর 10-এর গুণিতকগুলোর মধ্যে 10 20 30 এই সবগুলো কমন আছে, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে 10। তাহলে 5 আর 10-এর লসাগু কত? 10 পেয়ে গেলাম। তো এই কাজটা আমরা এভাবে করেছিলাম, আমরা যখন ছোটোবেলায় লসাগু শিখেছিলাম তখন এই কাজটাকে আমরা এভাবে করেছি। আমরা হচ্ছে এইগুলোকে সাধারণ উৎপাদক বিশ্লেষণ করে আমরা ধরেন 5 দিয়ে ভাগ করলাম, 5 একে 5, 5 দুগুণে 10, তারপরে আর ভাগ যায় না, তখন আমরা বলেছিলাম যে 5 আর 2 গুণ করলে
10 হয়, 10 হচ্ছে 5 আর 10 লসাগু। এইভাবে আমরা লসাগু বের করি। এখন আমরা এইভাবেই করব। জাস্ট আমরা দেখলাম লসাগু হচ্ছে কতগুলো সংখ্যা যেগুলো গুণ করে আসে, নামতা করে আসে, আর যে সংখ্যাটা আমি পেলাম, এই যে 5 আর 10 লসাগু আমি যেটা পেলাম, সেই সংখ্যাটা হচ্ছে, সেই সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ যাবে, সেই সংখ্যাটাকে 10 দিয়েও ভাগ যাবে। তাহলে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা গুণিতক থেকে আসে এবং যেটাকে হচ্ছে যে সংখ্যাগুলো লসাগু বের করা হবে সেই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যদি এইটুকু বুঝতে পারি তাহলে আমাদের লসাগুর যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো যে এখানে লসাগু করতে হবে। কী করলাম আমরা? লসাগু হচ্ছে কতগুলো সংখ্যার গুণিতক এবং সবচেয়ে ছোট গুণিতক, যে সংখ্যাটা গুণিতক হবে সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো লসাগু বের করেছি প্রত্যেকটা সংখ্যা দিয়ে হচ্ছে সংখ্যাটাকে ভাগ যাবে। আবার যদি আমরা গসাগুর কথা বলি, লসাগুর পরবর্তী যে লসাগুর পরে যদি আমরা গসাগুর কথা বলি, তাহলে গসাগুর নামটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে, দেখেন, আমরা যদি গসাগুকে ভাঙি তাহলে আমরা পাবো গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু। এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে হচ্ছে যেটা বড়, আর গুণনীয়ক মানে হচ্ছে যেগুলো বিভাজ্য, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে ভাঙলে যে ফ্যাক্টরগুলো আমরা পাই বা উৎপাদকগুলো পাই, কোনো একটা সংখ্যা ভাঙলে আমরা যে উৎপাদকগুলো পাই, অর্থাৎ যেগুলোকে আমরা বলি যেগুলো দিয়ে ভাগ যাবে, অর্থাৎ যেগুলো ফ্যাক্টর বা উৎপাদক, তো এই উৎপাদকগুলো বা ভাজকগুলো যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। তো আমি যদি আপনাকে বলি যে আপনি 5 আর 10-এর গসাগু বের করেন, প্রথম কাজ হবে আপনাকে দেখতে হবে যে 5কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, অর্থাৎ 5-এর উৎপাদক কোনগুলো। তো আপনি দেখলেন 5-এর উৎপাদক কী আছে? 5-এর উৎপাদক আছে 1 আর 5। আবার 10কে আপনাকে ভাঙতে হবে, 10কে ভাঙলে আমরা কী পাই? 1 দিয়ে ভাগ করা যায় 10কে, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। তাহলে 10-এর উৎপাদক কোনগুলো? 1, 2, 5, 10। এখন আমাদের গসাগুর সংজ্ঞায় বলা আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে যেটা সবচেয়ে বড়। তাহলে এখানে গুণনীয়কগুলো দেখেন কী কী আছে। 1 আর 5 দুই জায়গাতে আছে যেটা কমন, অর্থাৎ 5-এর গুণনীয়ক 1ও আছে, 5-এর গুণনীয়ক এখানেও 1 আছে, মানে 10-এর গুণনীয়ক এখানেও 1 আছে। আবার 5-এর গুণনীয়ক 5 আছে, এখানে 10-এর গুণনীয়কের মধ্যেও 5 আছে। তো আমরা বলতে পারি 5 হচ্ছে দুই জায়গাতেই কমন আছে, আবার 1 দুই জায়গাতেই কমন আছে। কিন্তু আমরা গসাগুর ক্ষেত্রে নিব কোনটা? আমরা নিব যেটা গরিষ্ঠ, যে গুণনীয়কটা সবচেয়ে বড়। তাহলে দেখেন গুণনীয়ক হচ্ছে সবচেয়ে বড় এখানে 5, তাহলে আমরা বলতে পারি 5 হচ্ছে এখানে গসাগু, অর্থাৎ 5 আর 10-এর গসাগু হচ্ছে 5। 5টা আমরা বের করলাম কীভাবে? ভাগ করে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে। তো আমাদের যে অঙ্কগুলো থাকবে সেখানে আমরা দেখব যে অঙ্কটা বলা হয়েছে সেখানে কি ভাগ করা হয়েছে সংখ্যাগুলোকে, নাকি সংখ্যাগুলোর একটা গুণফল বা সংখ্যাগুলোর একটা নামতা অথবা একটা বড় সংখ্যা চাওয়া হচ্ছে। যদি দেখি আমরা যে সংখ্যাটা দেওয়া আছে সেটার গুণিতক বা সেটা থেকে বড় সংখ্যা অথবা এমন একটা সংখ্যা চাওয়া হচ্ছে যেটা দিয়ে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে লসাগু। আবার যখন দেখবো যে এমন কিছু চাওয়া হচ্ছে যেটা হচ্ছে ভাগ করে বের করতে হবে বা উৎপাদক বিশ্লেষণ করে বের করতে হবে বা যেটাকে ছোট করা হবে ভাগ করে, ওইরকম কিছু হলে আমরা বুঝে নিব এটা হচ্ছে গসাগু। কারণ গসাগু মানে হচ্ছে গুণনীয়ক যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। যদি এইটুকু আমরা বুঝে করতে পারি তাহলে আমাদের ম্যাথে বা পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা আমাদের যে কোনটা লসাগু করতে হবে না কোনটা গসাগু করতে হবে সেখানে আমাদের ভুল হবে না। তো আশা করি এই অংশটা, এতক্ষণ যা যা বললাম এই অংশটা আপনারা এই ভিডিওটা আবার দেখে যখন পরবর্তীতে দেখবেন তখন এই অংশটা ভালো করে দেখবেন, দেখার পরে পরের অংশগুলোর সাথে মিলাবেন আমি কি কথা বলতে চেয়েছি। তো আমরা এখন লসাগু আর গসাগুর ম্যাথে যাব। তো গসাগু আর লসাগু ম্যাথ করার জন্য আমাদের জাস্ট বুঝতে হবে ফার্স্টে যে লসাগু কোনটা আর গসাগু কোনটা। তো লসাগু গসাগু চেনার জন্য কিছু শর্টকাট সিস্টেম আছে যেগুলো আপনাদের খুব কাজে দিবে। লসাগু গসাগু চেনার জন্য কিছু শর্টকাট সিস্টেম আছে। তো যে শর্টকাট সিস্টেমগুলো আছে তার মধ্যে লসাগু যদি আমরা বুঝতে চাই লসাগু কী বা লসাগু আমরা কীভাবে চিনব পরীক্ষায়, দেখেন লসাগুকে আমরা চিনব কয়েকটা শব্দ দেখে। যেহেতু লসাগুকে ভাঙলে আমরা পাই লঘিষ্ঠ, তো পরীক্ষায় যদি আপনি দেখেন কোথাও আছে লঘিষ্ঠ, মানে লঘিষ্ঠ সংখ্যা যদি চাওয়া হয়, লঘিষ্ঠ সংখ্যা যদি চাওয়া হয় বা ক্ষুদ্রতম সংখ্যা যদি চাওয়া হয় বা ন্যূনতম সংখ্যা যদি চাওয়া হয় বা কমপক্ষে যদি চাওয়া হয়, তাহলে আমরা বুঝতে পারবো এখানে প্রশ্নে লসাগু চাওয়া হয়েছে। অর্থাৎ লঘিষ্ঠ মানে ছোট, ক্ষুদ্রতম মানে ছোট, ন্যূনতম মানে ছোট, কমপক্ষ মানে ছোট, এই শব্দগুলো থাকলে আমরা বুঝতে পারবো এখানে লসাগু চাওয়া হয়েছে। আর গসাগু হচ্ছে আমরা চিনব যদি প্রশ্নে বলা হয় গরিষ্ঠ, ফার্স্টে যদি বলা হয় গরিষ্ঠ
অথবা বৃহত্তম, মানে যে সংখ্যাটা আমাদের চাওয়া হবে সেটা যদি গরিষ্ঠ বা বৃহত্তম বা সর্বোচ্চ হয়, বা যদি ভাগ করা হয়, আমরা বলেছিলাম গসাগু হচ্ছে যেটাকে আমরা ভাগ করে পাই, অর্থাৎ যেটা আমরা পাই ভাগ করে উৎপাদকে বিশ্লেষণ করে। আর এখানে হচ্ছে যদি এমন একটা সংখ্যা হয় যেটাকে আমরা গুণ করে, অর্থাৎ গুণ করে বের করছি, অথবা এমন একটা সংখ্যা বের করছি যেটাকে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে, মানে যে সংখ্যাগুলো লসাগু আমরা বের করব, যদি আমরা সেই সংখ্যাগুলো সবগুলো দিয়ে যদি ভাগ করে যাওয়ার কথা বলে, অর্থাৎ যদি আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের যে সংখ্যাটা চাওয়া হচ্ছে সেটা এমন একটা বড় সংখ্যা যেটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাহলে তখন সেটা হচ্ছে লসাগু। আর গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দেখে বোঝা যাবে এটা হচ্ছে ভাগ করে পাওয়া গেছে, অর্থাৎ বড় সংখ্যাগুলোকে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গসাগু। তো চেনার উপায় হচ্ছে হয় গরিষ্ঠ থাকবে, না হলে বৃহত্তম থাকবে, না হলে সর্বোচ্চ থাকবে। আর লসাগুতে যে লঘিষ্ঠ, ক্ষুদ্রতম, ন্যূনতম বা কমপক্ষে থাকবে। তো যদি আমরা এগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের হচ্ছে লসাগু গসাগুর ম্যাথগুলো করতে আমাদের খুব সমস্যা হবে না, আমরা খুব ইজিলি করতে পারবো। তো এখন আমরা কিছু ম্যাথ করব। তো লসাগু গসাগুর যে ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে আপনার কিছু কিছু ম্যাথ আছে, যেমন হচ্ছে প্যারেড করার সময় ছাত্রদের বিভিন্নভাবে সাজানো হয়। প্যারেড করার সময় ছাত্রদের বিভিন্নভাবে সাজানো হয়, যেমন হচ্ছে একটা প্রশ্ন আমি বলি, আপনারা একটু লিখে নেন প্রশ্নটা। সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন যে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। তো আমরা প্যারেড করার সময় ছাত্রদের হয় 10 সারিতে সাজাই, 12 সারিতে সাজাই বা 16 সারিতে সাজাই। এখন প্রশ্নে যেটা চাওয়া হয়েছে যে ওইখানে ন্যূনতম কতজন ছাত্র আছে। তো আমরা এখানে প্রশ্নে দেখতে পাচ্ছি ন্যূনতম বলা আছে, তো ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে কতজন ছাত্র আছে এটা চাওয়া হয়েছে। তো আমরা ন্যূনতম দেখে বুঝতে পারলাম এটা হচ্ছে লসাগু, কিন্তু আমরা এখন ন্যূনতম দেখে বুঝবো না, আমরা হচ্ছে ম্যাথটা একটু ডিপলি রিয়ালাইজ করব, আমরা একটু বোঝার চেষ্টা করবো ম্যাথের মধ্যে কী বলা হয়েছে। যদি আমরা রিয়ালাইজ করতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের যে প্রশ্নটা সেটাতে বলা হয়েছে যে প্যারেড করার সময় ছাত্রদেরকে কিভাবে সাজানো হয়, এমনভাবে সাজানো হয় যে সাজানোর সময় হচ্ছে 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। কি করা হয়? 10, 12 বা 16 সারিতে সাজানো হয়। এখন দেখেন 10, 12 বা 16 সারি মানে হচ্ছে ধরেন এরকম 10টা সারি করা হয়, এরকম 10টা সারি করা হয়। তো এখন এই যে 10টা সারি করা হয়, এই 10টা সারির কিন্তু প্রত্যেকটা সারিতে অনেকগুলো সৈন্য দাঁড়ায়। 10টা সারির প্রত্যেকটাতে কি হয়? অনেকগুলো সৈন্য দাঁড়ায়, অর্থাৎ প্রত্যেকটা লাইনে মনে করেন 20টা, 30টা বা 50টা সৈন্য আছে। তো ওই সৈন্যগুলোকে একটা লাইন করা হয়, এভাবে করে টোটাল হচ্ছে সবগুলো সৈন্যকে বিভিন্ন লাইনে ভাগ করে করে টোটাল লাইন করা হয় 10টা লাইন। তো এই 10টা লাইনের প্রত্যেকটাতে অনেক ছাত্র দাঁড়ায় বা অনেক সৈন্য দাঁড়ায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো সৈন্য বা এতগুলো সারিতে সাজানো হয়, তাহলে আমাদের যেটা চাওয়া হচ্ছে যে ন্যূনতম কতজন ছাত্র আছে বা সৈন্য আছে, হ্যাঁ, ন্যূনতম কতজন ছাত্র আছে বা সৈন্য আছে, এই ধরনের প্রশ্নগুলো সৈন্য বলা হয় বা ছাত্র বলা হয়। তো এই যে ন্যূনতম ছাত্র আছে সেটা কি আমাদের এই সংখ্যাগুলো থেকে বেশি না বা বড় না? আমাদের সংখ্যাগুলো হচ্ছে 10 সারিতে বা 12 সারিতে বা 16 সারিতে সাজানো হয়। আমাদের যে টোটাল সংখ্যাটা বা মোট সংখ্যাটা সেটা কিন্তু অবশ্যই এই 10, 12, 16 থেকে বেশি, কারণ হচ্ছে এক একটা সারিতেই যদি 10টা যদি সারি থাকে তাহলে এক একটা সারিতে অনেক স্টুডেন্ট আছে, তার মানে টোটাল স্টুডেন্ট এই সারিগুলোর থেকে অনেক বেশি। এমন একটা সংখ্যা হবে, মানে স্টুডেন্টগুলোর এমন একটা সংখ্যা হবে যেটাকে 10 সারিতে সাজানো যাবে, 12 সারিতেও সাজানো যাবে, 16 সারিতেও সাজানো যাবে। তার মানে ওই সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ করা যাবে, 16 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে যেটাকে 10 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে বা 16 দিয়ে ভাগ করা যাবে। ভাগ না করতে পারলে আমি তো সাজাতে পারবো না, আমি কিন্তু সৈন্যদেরকে সাজাতে পারবো না। তো আমরা জানি এমন একটা সংখ্যা যেটাকে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যাটা হচ্ছে একটা গুণিতক। আর গুণিতক মানে হচ্ছে এটাকে 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ যাবে। গুণিতক মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে হচ্ছে এখানে 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ যাবে। তার মানে আমাদেরকে বের করতে হবে এই 10, 12, 16 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা কোনটা। এমন সংখ্যা পৃথিবীতে অসংখ্য হবে, কিন্তু আমাদেরকে নিতে হবে ন্যূনতম সংখ্যাটা, কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে ন্যূনতম কতজন আছে। আর ন্যূনতম মানে হচ্ছে লসাগু, মানে 10, 12, 16 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাবে এমন সংখ্যা অভাব নাই।
কিন্তু আমাদের এমন সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে ন্যূনতম, অর্থাৎ যেটা হচ্ছে সবচেয়ে ছোট। ন্যূনতম বের করার জন্য আমরা কী করি, লসাগু বের করি। তো আমরা যদি 10, 12, 16 লসাগু বের করি তাহলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লসাগুটা বের করি। আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, নিয়ম হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, মানে মৌলিক সংখ্যা 2, 5, 7, 3 এগুলো দিয়ে ভাগ করতে হয়। 5 দুগুণে 10, 12-র মধ্যে 5 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, যেহেতু আমরা একটার মধ্যে ভাগ দিচ্ছি তাহলে আমরা 5 না দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আমরা ফার্স্টে 5 দিয়ে ভাগ না করে আমরা 2 দিয়ে ভাগ করছি, কারণ 5 দিয়ে শুধু একটা সংখ্যাকে ভাগছে, বাকি দুটাকে ভাগ যাচ্ছে না। তো 2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এখানে 5 বার যাচ্ছে, এখানে 6 বার যাচ্ছে, পরের বার 8 বার যাচ্ছে। এরপরে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। এখন দেখেন আর ভাগ যাবে না, কারণ এই 3, 5, 4 তিনটার মধ্যে আলাদা করে আর কোনো সংখ্যা ভাগ যাচ্ছে না। ভাগ না যাওয়ার কারণে আমরা বলতে পারি যে 2 দুগুণে 4, 4 5 20, 3 20 60, 4 4 24, 240 জন কি আছে, ছাত্র আছে। মানে আমাদের লসাগু হচ্ছে 240। আর যেটাই লসাগু সেটা হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা, কারণ আমাদের বলা হয়েছে প্রশ্নে ন্যূনতম কতজন ছাত্র আছে, মানে মিনিমাম কতজন ছাত্র আছে যাদেরকে 10, 12 বা 16 সারিতে সাজানো যাবে। এখন দেখেন আমরা কিন্তু মোট সংখ্যাটা পেয়ে গেছি। এখন আপনি চাইলে এই 240কে 10 সারিতে সাজাতে পারেন, 12 সারিতে সাজাতে পারেন, 16 সারিতে সাজাতে পারেন। এখন এই প্রশ্নটা যদি পরীক্ষায় আরও ঘুরাই দিত, আরও যদি চাইতো, তাহলে বলতে পারতো যে প্রত্যেক সারিতে কতজন করে শূন্য আছে, প্রত্যেক সারিতে কতজন করে শূন্য আছে। আমরা 3টা ক্যাটাগরিতে সাজাই, একটা হচ্ছে 10 সারিতে, একটা হচ্ছে 12 সারিতে, একটা হচ্ছে 16 সারিতে। যদি পরীক্ষায় প্রশ্নটা করতো যে প্রত্যেক সারিতে কতজন শূন্য আছে, তাহলে আমরা কি করতাম, আমরা হচ্ছে যদি 10 সারিতে বের করতাম তাহলে আমরা 240কে 10 দিয়ে ভাগ করে দেখতাম যে প্রত্যেক সারিতে 24 জন করে শূন্য আছে। যদি 10 সারি করে সাজানো হয় তাহলে প্রত্যেক সারিতে থাকে 24 জন করে, তাহলে 10 সারিতে টোটাল হচ্ছে 240 জন। যদি 12 সারিতে সাজানো হয়, এটা চাওয়া হয়নি প্রশ্নে, মানে আমাদের নিচের অংশটা আমরা এক্সট্রা করছি, এটা চাওয়া হয়নি। যদি চাইতো যে 12 সারিতে কয়জন করে শূন্য সাজানো হয়, তো আমরা যদি 240কে ভাগ করি 12 দুগুণে 24, তো 12 জন করে হচ্ছে আমরা যখন সারি করি তখন প্রত্যেক সারিতে 20 জন করে পড়ে। এখন যদি আমরা বলি যে 16 জন করে পড়বে, তাহলে 240কে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি। 16 দিয়ে ভাগ করে দেখতে পারবো যে 240কে যদি আমরা 16 সারিতে সাজাই তাহলে প্রত্যেক সারিতে কয়জন করে পড়বে। তো যদি আমরা কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16, 3 8 24, তারপর 15 দুগুণে 30, অর্থাৎ প্রত্যেক সারিতে পড়বে 15 জন করে। তাহলে দেখেন আমরা যেটা করলাম এখন সেটা হচ্ছে আমরা এমন একটা সৈন্যের সংখ্যা বের করলাম বা ছাত্র সংখ্যা বের করলাম যেটাকে আমরা চাইলে 10 সারিতে সাজাতে পারবো, চাইলে 12 সারিতে সাজাতে পারবো, চাইলে 16 সারিতে সাজাতে পারবো। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে প্রত্যেক সারিতে কতজন করে, আপনি বলতেন 10 সারিতে সাজালে প্রত্যেক সারিতে থাকবে 24 জন করে, 24 × 10 240। আবার যদি আমরা 12 সারিতে সাজাই তাহলে প্রত্যেক সারিতে থাকে 20 জন করে, 12 দুগুণে 24 240। আবার যদি হচ্ছে আমরা 16 সারিতে সাজাই তাহলে প্রত্যেক সারিতে পড়বে 15 জন করে, তাহলে টোটাল হচ্ছে কত, 240 জন। এইভাবে করে হচ্ছে এই ম্যাথগুলো করতে হবে। আমরা এখান থেকে সামারি টানলাম, হচ্ছে এখানে ন্যূনতম চাওয়া হয়েছে, তাহলে এখান থেকে শর্টকাটে আমরা বুঝলাম এটা হচ্ছে লসাগু। আরও শিওর হওয়ার জন্য আমরা দেখলাম যে এমন একটা সংখ্যা বের করা হচ্ছে যেটাকে হচ্ছে 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে, 16 দিয়ে ভাগ যাবে। যদি 10, 12, 16 দিয়ে ভাগ না যায় তাহলে আপনি সাজাতে পারবেন না। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে আপনি 10টা জিনিসকে ভাগ করে দেন 3 জনের মধ্যে, 10টা জিনিসকে 3 জনের মধ্যে ভাগ করে দেন, তো এই 10টা জিনিসের মধ্যে যদি আপনি 3 জনের মধ্যে ভাগ করে দেন তাহলে কিন্তু এমনভাবে ভাগ করা যাবে না। দেখেন 10টার মধ্যে 3 জনের মধ্যে ভাগ করে দিলে কী করা যাবে না, এমনভাবে ভাগ করা যাবে না যেটা হচ্ছে আপনার মানে প্রত্যেকটা সংখ্যাকে আপনি ভাগ করতে পারবেন। মানে আমি যদি 10টা জিনিসকে সবার মধ্যে ভাগ করে দিতে বলি, তখন আপনি হচ্ছে এমন সংখ্যা নিতে হবে যেগুলো হচ্ছে 10কে ভাগ যায়, যেগুলো দিয়ে 10কে ভাগ যায়। তাহলে আপনি হয় 5 নিতে পারেন না 2 নিতে পারেন। যে আমি হচ্ছে 10টা জিনিস যদি ভাগ করে দিতে চাই তাহলে আমি 5 জনের মধ্যে ভাগ করে দিতে পারি, অথবা 2 জনের মধ্যে ভাগ করে দিতে পারি। 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 2 জন করে, আবার 2 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে 5 জন করে। তো এরকম করে আমরা যখন কোনো কিছুকে ভাগ করব তখন হচ্ছে ভাগ করার সময় দেখতে হবে যে সংখ্যাটা হচ্ছে তাদের লসাগু কিনা, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা এখন এটার বিকল্প একটা ম্যাথ করব বোঝার জন্য। তো ধরেন আমি আরেকটা ম্যাথ নিই। তা আমাদের পরের যে প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখে বের করবো ফার্স্ট এটা কি লসাগু না গসাগু, এটা হচ্ছে আমরা বের করব। এখন ধরেন আপনি সাজাতে গিয়ে দেখলেন যে আপনি সাজাতে পারছেন না। কেন সাজাতে পারছেন না? কারণ হচ্ছে শূন্যের সংখ্যা বেশি আছে বা কম আছে।
মানে আমরা এখন যে নিয়মটা দেখবো সেটা হচ্ছে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট আসতে পারে। মানে গভর্নমেন্ট যে জবগুলো আছে, মানে বিসিএস আর অন্যান্য জবগুলোতে এটা খুবই কমন একটা প্রশ্ন। বিসিএসে এটা 2-3 বার আসছে। তো দেখেন প্রশ্নটা হচ্ছে এরকম, ধরেন আমি যদি এই প্রশ্ন দিয়ে বলি, আমি যদি বলতাম যে আমাদের যে প্রশ্নটা ছিল যে প্যারেড করার সময় 10, 12 বা 16 সারিতে সাজানো হয়, ন্যূনতম কতজন ছাত্র আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমি যদি বলতাম যে প্যারেড করার সময় সৈন্যদের 10, 12 বা 16 সারিতে সাজানো যায়, ঠিক আছে, সাজানো যায় যদি 2 জন ছাত্র কম থাকে। দেখেন ভালো করে, আমি বললাম যে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 বা 16 সারিতে সাজানো যেত যদি 2 জন ছাত্র কম থাকতো। মানে আমি জানি 10, 12, 16 সারিতে সাজাতে গেলে আমার ছাত্র লাগবে কতজন? 240 জন। কিন্তু আমার যে শর্তে বলা হচ্ছে যে আমি সাজাতে পারবো না, কারণ আমার হচ্ছে আরও 2 জন কম থাকা লাগবে। মানে আমার কাছে যতজন আছে ততজন দিয়ে সাজানো যায় না, যদি আরও 2 জন কম থাকতো তাহলে সাজানো যেত। তার মানে আমার যে সংখ্যাটা সেটা হচ্ছে 240, আমার কাছে 240 জনের থেকে 2 জন বেশি আছে। ওই 2 জন বেশির জন্য আমি সাজাতে পারছি না, যদি 2 জনকে আমি কমাই তাহলে আমি সাজাতে পারবো। তার মানে বলা হয়েছে যদি 2 জন কম থাকতো, মানে আমার কাছে 2 জন বেশি আছে। কম থাকতো মানে কি, আমার কাছে বেশি আছে, যদি কমাইতে পারতাম তাহলে কি সাজানো যেত। তার মানে আমার সংখ্যাটা হচ্ছে 240। যদি এরকম প্রশ্ন করতো, আমার সংখ্যাটা হচ্ছে 240, আমার কাছে এখন আছে হচ্ছে 242 জন, যদি আমার কাছে আরও 2 জন কম থাকতো, অর্থাৎ আমার কাছে যদি এই 242 থেকে আরও 2 জন কম থাকতো তাহলে আমার সংখ্যাটা হয়তো 240। আমরা জানি যে এই সৈন্যগুলোকে সাজাতে গেলে আমার 240 জনই লাগবে, এর কম বেশি হলে হবে না, কারণ 240 হচ্ছে এদের লসাগু। তো আমার দেখতে হবে যে আমার যেটা আমার দরকার 240, আমাকে দেখতে হবে আমার এই 240 থেকে কম আছে না বেশি আছে। যদি বলে কম আছে তাহলে আমি বাড়াবো, যদি বলে বেশি আছে তাহলে আমি কমাবো। তো এরকম করে আমাকে যদি বলে মাইনাস করতে, আমি প্লাস করব, কারণ মাইনাস করা মানে হচ্ছে যে যদি কমানো যায় তাহলে কমানো যায় মানে হচ্ছে আমার বেশি আছে, কমাইতে হবে। আর যদি বলে যদি বাড়ানো যায় তার মানে আমার কাছে কম আছে, কী করতে হবে? বাড়াইতে হবে। তো এরকম করে আপনাকে বুঝে নিতে হবে যে মোট কথা হচ্ছে আপনার দেখতে হবে যে কোন সংখ্যাটা আপনার দরকার। আমার দরকার এখানে 240, এরপর 240 থেকে কি বাড়াইতে হবে না কমাইতে হবে। এই ধরনের ম্যাথগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এই ধরনের একটা ম্যাথ করব যেটা হচ্ছে আপনার বিসিএসে কয়েকবার এসেছে। এই নিয়মের ম্যাথগুলো বিসিএসে কয়েকবার এসেছে। ধরেন আমি বললাম প্রশ্ন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, দেখেন এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটার সাথে 3 যোগ করতে হবে। মানে আমার কাছে 3 শর্ট আছে, আমার কাছে 3 কী করতে হবে? 3 যোগ করতে হবে। 3 যোগ করলে যোগফল কী হবে? 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কত দ্বারা? 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখেন 3টা সংখ্যা দ্বারায়, মানে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা আমাদের এই 3টা সংখ্যা মানে 24, 36 এবং 48 3টা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা একটু আগে বলেছি যে এমন সংখ্যা তখনই সম্ভব যদি আমরা তাদের লসাগু বের করি। লসাগু মানে হচ্ছে তাদের গুণিতক, যাকে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। আমরা কি দেখব যে কত হলে নিঃশেষে বিভাজ্য হতো। আমাদের দেখতে হবে যে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তারপর হচ্ছে আমরা দেখব, এখানে বলেছে যে সংখ্যাটা আছে তার সাথে 3 যোগ করলে, মানে আমার কাছে শর্ট আছে, আমি যদি 3 যোগ করি তাহলে কি হবে? আমার সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়। এখন নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য আমাকে দেখতে হবে যে 24, 36 আর 48 এর লসাগু কত। কারণ আমরা জানি লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। লসাগু হচ্ছে এই 3টা সংখ্যার একটা প্রতিনিধি, 3টা সংখ্যারই একটা প্রতিনিধি যাকে প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তো আমি ভাগ করলাম, প্রথমে হচ্ছে 3 দিয়ে ভাগ করলাম, 3 8 24, 3 12 36, 48কে ভাগ করলে 3 16 48। এরপর আমি কি করতে পারি? এরপর হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2,
2 দুগুণে 4। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, তারপর হচ্ছে 3 24 72, 72 দুগুণে 144। মানে সবগুলো সংখ্যা গুণ করলে লসাগু আসে 144। তাহলে 144 এমন একটা সংখ্যা, 144 এমন একটা সংখ্যা যাকে 24 দিয়ে ভাগ করা যাবে, 36 দিয়ে ভাগ করা যাবে, 48 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে আমাদের কাছে যে সংখ্যাটা আছে সেটাকে ভাগ করা যায় না। কেন যায় না? কারণ ওই সংখ্যাটা কম আছে, 3 কম আছে। যদি 3 আরও বেশি হয়, 3 যদি আরও যোগ করা যায় তাহলেই ভাগ করা যাবে। তার মানে আমাদের যে সংখ্যাটা আছে 144, সেই সংখ্যাটাতে পুরোপুরি 144 নাই, সেই সংখ্যাটাতে 3 কম আছে। 3 কম থাকার কারণে যদি আমরা এই 141-এর সাথে 3 যোগ করতে পারতাম তাহলে সংখ্যাটা হতো 144। আর 144 হচ্ছে আমাদের সেই সংখ্যা যেটাকে হচ্ছে 24 দিয়ে ভাগ যাবে, 36 দিয়ে ভাগ যাবে এবং 48 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখেন আমাদের বলেছে কত যোগ করলে, তাহলে আমরা বের করেছি কত বিয়োগ করলে। কারণ হচ্ছে আমাকে তো সংখ্যাটা কমাইতে হবে, কারণ না কমাইলে আমি যোগ করবো কীভাবে? আমি যদি 144-এর সাথে 3 যোগ করতাম তাহলে সংখ্যা হয়ে যেত 147। তাহলে আমাদের শর্ত কি মানতো? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? 147 সাথে আপনি যদি যোগ করেন 3 তাহলে হবে 150। তাহলে 150কে তো জীবনে 24, 36, 48 দিয়ে ভাগ যাবে না। মানে আমার এমন একটা সংখ্যা বানাতে হবে যেটার সাথে 3 যোগ করলে 144 হবে, কারণ আমি জানি লসাগু হচ্ছে 144। লসাগু হচ্ছে 144। আমার এমন একটা সংখ্যা নিতে হবে যেটার সাথে 3 যোগ করলে 144 হবে। তার মানে ওই সংখ্যাটা বানানোর জন্য আমি কী করব? 3 বিয়োগ করব, বিয়োগ করলেই মূল সংখ্যাটা পাওয়া যাবে। তো লসাগুর সময় সবসময় মনে রাখবেন, জাস্ট এটা মনে রাখার জন্য, লসাগুর সময় সবসময় মনে রাখবেন যদি যোগ করতে বলা হয় তাহলে আমরা কী করব? বিয়োগ করব। যদি বিয়োগ করতে বলা হয় তাহলে আমরা কি যোগ করব। যোগ করতে বলে আমরা বিয়োগ করব, বিয়োগ করতে বলে আমরা যোগ করব। এখন এই প্রশ্নটা ঘুরিয়ে শীটের মধ্যে দেওয়া আছে, দেখেন শীটের মধ্যে কীভাবে দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করেন। আমি যদি বলি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 বিয়োগ করলে, বা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। একটু অ্যান্সারটা আপনারা লিখে দেন। প্রশ্ন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে, মানে এই প্রশ্নটাই জাস্ট এখানে যোগ করতে বলা হয়েছে, আমি হচ্ছে বলছি বিয়োগ করতে। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, এখানে 3 বলা আছে, আমি বলছি 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই সেম প্রশ্ন আমি যোগের পরিবর্তে বিয়োগ বললাম আর 3-এর পরিবর্তে 1 বললাম। তো আপনারা একটু উত্তরটা লিখে দেন তো কমেন্টে। এখানেই সব করা আছে, আপনারা জাস্ট নিচে গিয়ে এইখানে গিয়ে আপনারা চেঞ্জ করবেন, এখানে গিয়ে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন। আপনারা একটু অ্যান্সারটা আমাকে জানান যে কত হবে। প্রশ্নটা আমি আবারও বলছি, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 24, 36 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আমি জানি আমার সংখ্যা লাগবে 144। এমন একটা সংখ্যা আমার থাকবে যেটা থেকে 1 বিয়োগ করলে 144 হবে। তার মানে সংখ্যাটা হবে 145, কারণ 145 থেকে 1 বিয়োগ করলে কেবল 144 সম্ভব, কারণ আমার লসাগু হচ্ছে 144, আমার মূল সংখ্যা হচ্ছে 144। তো 144 বানাতে হলে আমার প্রশ্নের উত্তর হবে কত? 145। 145 থেকে আমি যদি 1 বিয়োগ করি তাহলে সংখ্যাটা হবে 144। 144কে 24 দিয়ে ভাগ করা যাবে, 36 দিয়ে ভাগ করা যাবে, আর কি 48 দিয়ে ভাগ করা যাবে। তার মানে আমাদের প্রশ্নে বলা হয়েছে কত বিয়োগ করলে। তাহলে আমরা কি করব? বিয়োগ করতে বলেছে, তার মানে আমরা 144-এর সাথে, মানে লসাগুর সাথে 1 যোগ করব। যোগ করলে কী হবে? ওই সংখ্যাটা পাওয়া যাবে। তার মানে আমরা এখানে কী করব? লিখব 144 যোগ, এই যে নতুন প্রশ্নটা যদি বলে 1 যোগ করতে, তাহলে আমরা লিখব 144 যোগ 1, 145। এটা হচ্ছে আমাদের নতুন পরের প্রশ্নের জন্য লিখব। ঠিক আছে? তো এইভাবে করে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি ক্ষুদ্রতম সংখ্যা থাকে তাহলে আমরা বুঝবো যে যেহেতু প্রশ্ন আমাদের অ্যান্সারই চাওয়া হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে লসাগু। এখন দেখেন আমরা আরেকটা প্রশ্ন দেখব, সেখান থেকে আমাদের বের করতে হবে এটা কি লসাগু না গসাগু। প্রথমে বের করতে হবে লসাগু না গসাগু, এটা বের করার পরে তারপর হচ্ছে আমরা এটা পরবর্তীতে সামনে আগাবো। তো আমাদের প্রশ্ন হচ্ছে, দেখেন প্রশ্ন হচ্ছে বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। বলা হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। মানে আমাদের অ্যান্সারটা হবে এমন একটা সংখ্যা যেটা দিয়ে আমরা ভাগ করব। আর এতক্ষণ আমরা বের করেছি আমাদের অ্যান্সারটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা আমরা গুণিতক বের করে পাই বা গুণ করে পাই বা হচ্ছে আমরা লসাগু বের করে পাই। অর্থাৎ আমরা এতক্ষণ বের করেছিলাম যে 24, 36, 48 থেকে একটা বড় সংখ্যা বের করেছিলাম 144। আর এখন ধরেন আমাদের দেওয়া আছে 144, আমাকে বের করতে হবে 24, 36, 48 এমন ছোট সংখ্যা, অর্থাৎ ভাগ করে। তো ভাগ করে যদি আমরা বের করি তখন আমরা কি করি, লসাগু না গসাগু করি? অবশ্যই গসাগু। তো এখানে 93 হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা এখানে প্রশ্নে বলেছি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, অর্থাৎ আমাদের যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেই অ্যান্সারটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। আর বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে গসাগু। আমরা পড়েছি গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা ভাগ করি। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বৃহত্তম। তো আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে বৃহত্তম, এইটা দেখে আমরা চিনতে পারবো এটা হচ্ছে গসাগু। দ্বিতীয়ত হচ্ছে বলেছে এই বৃহত্তম সংখ্যা দ্বারা আমরা ভাগ করব কাকে, 100 ও 184-কে আমরা ভাগ করব। তো যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেটা কি উৎপাদক, সেটা কি গুণনীয়ক, সেটা কি ভাজক, সেটা কি ফ্যাক্টর? যেটা দিয়ে আমরা ভাগ করি সেটা হচ্ছে গুণনীয়ক, সেটা হচ্ছে উৎপাদক, সেটা হচ্ছে ভাজক, সেটা হচ্ছে ফ্যাক্টর। তাহলে এখানে হচ্ছে আমরা গসাগু পাবো, কারণ হচ্ছে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে উৎপাদক, গুণনীয়ক মানে ভাজক, গুণনীয়ক মানে হচ্ছে ফ্যাক্টর। তাহলে এই দুইভাবে আমরা এখান থেকে চিনতে পারলাম এখানে হচ্ছে লসাগু হবে না, এখানে হচ্ছে গসাগু হবে। এখন সমস্যাটা কি দাঁড়ালো? সমস্যা হচ্ছে এই যে ভাগশেষ 4 থাকবে, এই 4-এর জন্য ভাগ করা যাবে না। যদি প্রশ্নটা বলতো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184-কে ভাগ করা যাবে, তখন আপনি কি করতেন, এমন একটা সংখ্যা বের করতেন যেটাকে 100 দিয়ে ভাগ করা যাবে, 100-কে ভাগ করা যাবে, 184-কে ভাগ করা যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বলেছে ভাগশেষ 4 থাকবে, মানে ভাগশেষ 4 থাকা অর্থ কি আপনি পুরোপুরি ভাগ করতে পারবেন না, ওই ভাগশেষটা হচ্ছে আপনাকে সমস্যা করবে। তো এই যে ভাগশেষ 4 থাকবে, যদি এই 4 আপনি এখান থেকে না সরান, দুইটা সংখ্যা থেকে যদি আপনি 4টা না সরান, তাহলে কিন্তু আপনি ভাগ করতে পারবেন না। অর্থাৎ যদি আপনি নিঃশেষী বিভাজ্য করতে চান, অর্থাৎ যেখানে কোনো ধরনের ভাগশেষ থাকবে না, তাহলে আপনাকে এই 4টা সরাতে হবে। কারণ প্রশ্নে বলা আছে যে এই আমরা যদি বৃহত্তম সংখ্যাটা বের করি তাহলে ওই বৃহত্তম সংখ্যা দিয়ে 100-কে 184-কে ভাগ করলে ভাগ করা যায় না, কারণ হচ্ছে ভাগশেষ 4 থাকে। তাহলে ভাগশেষ 4 থাকা মানে হচ্ছে আমি যদি 100 থেকে 4টা আগেই বাদ দিয়ে দিই, তাহলে আমার হচ্ছে ভাগ করতে ঝামেলা হবে না। আমি 100 থেকে 4 বিয়োগ করে পেলাম 96, আবার 184 থেকে 4 বিয়োগ করে পেলাম 180। তাহলে আমরা এমন দুইটা সংখ্যা পেলাম যেগুলোতে হচ্ছে কোনো ধরনের ভাগশেষ থাকবে না। অর্থাৎ আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে 96-কেও ভাগ করা যাবে, আবার হচ্ছে 180-কেও ভাগ করা যাবে। তাহলে আমরা জানি এমন সংখ্যা হচ্ছে গসাগু হয়। গসাগু হচ্ছে যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি, আর লসাগু হচ্ছে যেটা হচ্ছে আমরা গুণ করে পাই বা লসাগু করে পাই, অর্থাৎ যেটা হচ্ছে গুণিতক। আর এখানে এমন একটা সংখ্যা ভাগ করব মানে পাবো যেটাকে আমরা 96 দিয়ে ভাগ, মানে 96-কেও ভাগ করতে পারবো, 180-কেও ভাগ করতে পারবো। তার মানে সংখ্যাটা হচ্ছে তাদের গসাগু। এখন গসাগু বের করার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আমরা 180-কে 96 দিয়ে ভাগ করে গসাগু বের করতে পারি। তো গসাগু বের করতে পারি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে, গসাগু বের করতে পারি 96 আর 180-কে ভেঙে ভেঙেও গসাগু বের করা যায়। তবে এই নিয়মটা অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি হয়। তো এই নিয়মটা হচ্ছে আপনার এটাকে এমনভাবে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 হয়, মানে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ 0 হয় ততবার ভাগ করতে হবে। নিয়ম হচ্ছে ফার্স্টে আপনি যতবার যাবে ততবার ভাগ করবেন। আমি যদি 96 দিয়ে ভাগ করি 180-কে, তাহলে প্রথমে একবার ভাগ যাবে, 96 একে 96। ভাগ করার পর কত থাকে, এখানে থাকে 4 আর এখানে থাকে 1, থাকে হচ্ছে 84। এখন দেখেন ভাগশেষ 0 হয় নাই। যদি এখানে ভাগশেষ 0 হয়ে যেত তাহলে গসাগু হইতো 96, যদি ভাগশেষ 0 হইতো তাহলে গসাগু হইতো 96। তো ভাগ না গেলে আমরা কী করবো, আমরা তখন যেটা করবো সেটা হচ্ছে এই যে 96 আছে, এই 96টা আবার এখানে নিয়ে আসবো। অর্থাৎ আমরা এই 96-কে 84 দিয়ে ভাগ করব, তাহলে আরেকবার ভাগ যাবে, 84-কে 84 ভাগ করার পর থাকবে 2, এখানে থাকবে 1। এখনও ভাগশেষ 0 হয় নাই। যদি ভাগশেষ 0 হইতো তাহলে অ্যান্সার হইতো 84, অর্থাৎ গসাগু হইতো 84। যেহেতু ভাগ যায় নাই, আমার কাজ হচ্ছে এখন আমি আবার 84-কে এখানে ভাগ করব। তো
তো 84কে 12 দিয়ে ভাগ করলে 7 12 84 হয়, 7 12 84, তার মানে ভাগ চলে গেল, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে গেল। ভাগশেষ যেহেতু 0 হয়ে গেল, তার মানে লাস্ট যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করেছিলাম সেটা হচ্ছে 12। 12 হচ্ছে আমাদের গসাগু, সেটা হচ্ছে 96 এবং সেটা হচ্ছে কি 96 এবং 180 এর গসাগু। 96 এবং 180 এর গসাগু হচ্ছে 12। 12 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 96কে ভাগ করা যাবে এবং 180কেও ভাগ করা যাবে। 12 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 96কে ভাগ করা যাবে এবং 180কে ভাগ করা যাবে। তাহলে দেখেন আমাদের প্রশ্নে বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো এখন দেখেন আমাদের অ্যান্সার হচ্ছে কোন দুইটা সংখ্যা? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে আমরা দেখেছিলাম যে 12 এমন একটা সংখ্যা যেটা দিয়ে 100কে ভাগ করা যাবে, ভাগ করলে ভাগশেষ 4 থাকবে, অর্থাৎ 96কে 12 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কিন্তু 100কে ভাগ করলে তো ভাগশেষ থাকবে। তো আমরা বলতে পারি 12 এমন একটা সংখ্যা যেটা দিয়ে যদি আমি হচ্ছে 100কে ভাগ করি তাহলে হচ্ছে 8 12 96। জাস্ট আপনি টেস্ট করার জন্য আমাদের অঙ্ক ঠিক আছে কিনা আপনি দেখতে পারেন। 100কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কয়বার যাবে? 8 12 96। দেখেন ভাগশেষ 4 থাকতেছে। আবার 104কে যদি 184কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে 12 একে 12 থাকে হচ্ছে 64, 5 12 60, বিয়োগ করলে থাকে 4। দেখেন এখানে ভাগশেষ 4 থাকতেছে। তার মানে 100 আর 184কে 12 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করলে দুই ক্ষেত্রে ভাগশেষ 4 থাকবে। তো আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছিল কত দিয়ে ভাগ করলে, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে কত দিয়ে ভাগ করা মানে উৎপাদক বের করা, আর এটা হচ্ছে গসাগু। আবার যদি বলা হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, তাহলে বুঝতে হবে যে এটাও গসাগু, কারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সংখ্যা, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেটা দিয়ে আমরা ভাগ করি এবং যেটা সবচেয়ে বড় সংখ্যা, যেটা সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে দুইটাকে ভাগ যাবে। দেখেন আপনি এই 100 আর 184কে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেন, কিন্তু আমরা সেগুলো নিব না, আমরা নিব সেটাই যেটা হচ্ছে গসাগু, অর্থাৎ যেটা গসাগু সেটা মানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তো এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করলাম, এই ম্যাথগুলোতে আমি গসাগু আর লসাগুটা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করেছি, মানে গসাগু আর লসাগুটা অ্যাকচুয়ালি কী, হ্যাঁ এটা বোঝানোর চেষ্টা করেছি। তো এই জিনিসটা যদি আপনি বুঝে শুনে করতে পারেন ম্যাথগুলো, এটা দিয়ে যদি আপনি বুঝে শুনে করতে পারেন তাহলে আপনার গসাগু লসাগু থেকে যে ম্যাথগুলো আসে আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমাদের পরীক্ষায় আমরা যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে আমরা প্রথমে গসাগু লসাগুটা চিনিই না, এটা কি গসাগু হবে না এটা কি লসাগু হবে এটাই কিন্তু আমরা চিনি না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তো এইভাবে যদি আপনি বুঝে করেন তাহলে আশা করি আপনার সমস্যাটা থাকবে না। তো আমরা এখান থেকে আরও একটা দুটো ম্যাথ করবো লসাগু গসাগু চেনার জন্য। আমরা হচ্ছে এখন যে ম্যাথটা করবো সেটা হচ্ছে ঘন্টার ম্যাথ। তো এই ঘন্টার ম্যাথগুলো হচ্ছে আমরা একটু দেখব। তো আমরা এখন যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে দেখেন আমি প্রশ্নটা লিখছি। প্রশ্ন হচ্ছে কতগুলো ঘন্টা, দেখেন প্রশ্ন হচ্ছে কতগুলো ঘন্টা একটু আমার কথা শুনে লিখে ফেলেন প্রশ্নটা। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর, কতগুলো ঘন্টা একসাথে বাজার পর, মানে কয়েকটা ঘন্টা আছে যেগুলো মাত্রই বাজলো, হ্যাঁ মানে ঘন্টাগুলো মাত্রই বাজলো, বাজার পর হচ্ছে তারা 10 15 20, 10 15 20 এবং 25 সেকেন্ড। কতগুলো ঘন্টা একসাথে বাজার পর 10 15 20 এবং 25 সেকেন্ড পর পর 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো, 25 সেকেন্ড পর পর বাজতে লাগলো। প্রশ্ন হচ্ছে এগুলো আবার কখন বাজবে, মানে এগুলো আবার কখন একসাথে বাজবে, এইগুলো আবার কখন একসাথে বাজবে। এখানে অনেক কিছু বোঝার আছে, মানে আমরা এমন একটা সময় বের করছি, মানে আমরা চাচ্ছি এমন একটা সময় বের করব যেটা হচ্ছে এখন থেকে অনেকক্ষণ পরে আসবে এবং ওই সময় কি ঘটনা ঘটবে, সবগুলো ঘন্টা একসাথে বাজবে। এখন দেখেন এই যে প্রথম যে ঘন্টাটা সেটা হচ্ছে বাজে 10 সেকেন্ড পর পর,
তারপর আরেকটা ঘন্টা হচ্ছে বাজে 15 সেকেন্ড পর পর, আরেকটা ঘন্টা বাজে 20 সেকেন্ড পর পর। তো যদি আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, প্রথম ঘন্টাটা বাজে প্রথমে হচ্ছে 10 সেকেন্ড পর পর, যখন 10 সেকেন্ড তখন সে একবার বাজবে, যখন 20 সেকেন্ড তখন সে একবার বাজবে, যখন 30 সেকেন্ড তখন সে একবার বাজবে, যখন 40 সেকেন্ড হবে আপনি ঘড়ি ধরে রাখেন, ঘড়ি ধরে দেখেন যখন 40 সেকেন্ড তখন সে একবার বাজবে, যখন 50 তখন সে একবার বাজবে, যখন 60, যখন 70, যখন 80, যখন 90, এইভাবে করে সে বাজতে থাকবে। অর্থাৎ তার কাজই 10 সেকেন্ড পর পর বাজা, সে 15 সেকেন্ডের সময় বাজবে না। আবার আরেকটা হচ্ছে 15, যেটা সেটা হচ্ছে 15 সেকেন্ড পর বাজবে, তারপর 30 সেকেন্ড পর বাজবে, কারণ তার কাজ হচ্ছে 15 সেকেন্ড পর পর। 3 15 45 সেকেন্ড পর বাজবে, 4 15 60, তারপর 75, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 105, তারপর হচ্ছে 120। অর্থাৎ তার কাজ হচ্ছে 15 সেকেন্ড পর পর বাজা। তারপর যেটা 20 সেটা হচ্ছে 20 40 60 80 100 120 এভাবে করে বাজতে থাকবে। আর যেটা হচ্ছে 25 সেকেন্ড সেটা হচ্ছে 25 50, তারপর হচ্ছে 75, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 125, এইভাবে করে হচ্ছে সে বাঁচতে থাকবে। তার মানে আমাদের এমন একটা সময় বের করতে হবে যেটা এই সেকেন্ডগুলোর পরে একটা সংখ্যা, কিন্তু ওই সংখ্যাটা হবে সব জায়গায় কমন। অর্থাৎ ওই সংখ্যাটা এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে। যদি সব জায়গায় থাকে তার মানে হচ্ছে সবগুলো ঘন্টা ওই সময়ে একসাথে বাজবে। যদি সব জায়গায় থাকে তার মানে হচ্ছে কি সবগুলো ঘন্টা ওই সময়ে একসাথে বাজবে। এখন দেখেন, এমন একটা সময় বের করতে গেলে আমাদের কি বের করতে হবে? আমাদের একটা গুণিতক বের করতে হবে, এমন একটা গুণিতক যেটাকে 10 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে, 25 দিয়ে ভাগ করা যাবে। আর এমন একটা গুণিতক মানে হচ্ছে লসাগু, কারণ লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 10 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে, 25 দিয়ে ভাগ করা যাবে। এখন এমন সংখ্যা কিন্তু অভাব নাই যেগুলো 10 দিয়ে ভাগ করা যাবে বা 25 দিয়ে ভাগ করা যাবে, এমন সংখ্যা অভাব নাই। কিন্তু আমাদের নিতে হবে এমন সংখ্যা যেটা হচ্ছে ন্যূনতম, মানে সবচেয়ে ছোট সংখ্যা, যেটা হচ্ছে 10 15 20 মানে 25 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে ওই সংখ্যাটা হবে একটা লসাগু সংখ্যা। তো যদি আমরা এখানে দেখি তাহলে দেখা যাবে যে এখানে 10 আছে, এখানে নাই। আবার এখানে 20 আছে, এখানে আছে, বাকিগুলোর সাথে মিলে না। এখানে 30 আছে, এখানে 30 আছে, কিন্তু এইখানে নাই। আবার এখানে 40 আছে, এখানে আছে, কিন্তু বাকিগুলোতে নাই। আবার এখানে 50 বা 60 আছে, এখানে আছে, কিন্তু বাকিগুলোতে নাই। এখানে আছে, কিন্তু এখানে নাই। যদি ধরেন এখানেও 60 আছে, এখানেও 60 আছে, এখানেও 60 আছে, কথার কথা এখানেও যদি থাকতো, জাস্ট ধরে নিলাম এখানেও আছে, তাহলে 60 সেকেন্ডের সময় এই ঘন্টারও বাজার সময় হয়, 60 সেকেন্ডের সময় দ্বিতীয় ঘন্টারও বাজার সময় হয়, 60 সেকেন্ডের সময় তৃতীয় ঘন্টারও বাজার সময় হয়। যদি এখানেও 60 থাকতো, যদি আমরা ধরে নিতাম এখানেও 60 আছে, তাহলে 60 সেকেন্ডের সময় এই ঘন্টারও বাজার সময় হয়। তার মানে 60 সেকেন্ডের সময় সবগুলো ঘন্টা একসাথে বেজে উঠবে। আবার যেহেতু এখানে 60 সেকেন্ড নাই, তাহলে আমরা বলতে পারি না যে 60 সেকেন্ড অ্যান্সার, কারণ অনেকক্ষণ পরে আরও সংখ্যা আসবে হয়তো, যেখানে হচ্ছে এমন সংখ্যা একটা আসবে যেটা হচ্ছে সবগুলোর মধ্যে কমন থাকবে। সবগুলোর মধ্যে কমন থাকলে আমি বলতে পারবো সেটা হচ্ছে আমার অ্যান্সার, যেটাতে হচ্ছে সবগুলো ঘন্টা একসাথে বাঁচবে। তাহলে ওইরকম একটা সংখ্যা বের করার জন্য আপনি তো এইভাবে করে কখনোই বের করতে পারবেন না, কারণ এভাবে বের করতে গেলে সারাদিন লেগে যাবে। কারণ আমরা এই যে 120 পর্যন্ত গিয়েছি, আমরা এখনও পাইনি। তার মানে যদি আমরা এইভাবে বের করতে যাই লসাগু, তাহলে আমাদের সারাদিন লেগে যাবে। তো আমরা লসাগু বের করার যে সিস্টেম আছে, সেই সিস্টেমে বের করলে তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো আমরা এখান থেকে পেয়ে যাব যে কোন সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 10 15 20 দিয়ে ভাগ করা যাবে বা 25 দিয়ে ভাগ করা যাবে। তো আমরা যদি প্রথমে হচ্ছে 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। এরপরে 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 2 দুগুণে 4। এখন দেখেন আর ভাগ যায় না। এখন আমরা হিসাব করি, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60 হচ্ছে 300। মানে 300 এমন একটা সংখ্যা যেটাকে 10 দিয়ে ভাগ করা যাবে, 15 দিয়ে ভাগ করা যাবে, 20 দিয়ে ভাগ করা যাবে, 25 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ 10 15 20 25 দিয়ে ভাগ করা যাবে এমন একটা সংখ্যা হচ্ছে, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 300। এর বড় আরও সংখ্যা হতে পারে। আপনি যদি 600 নিতেন, 600কে 10 15 20 25 দিয়ে ভাগ করা যেত, কিন্তু আমাদের বলেছে হচ্ছে ন্যূনতম সংখ্যা, বা হচ্ছে এগুলো কতক্ষণ পরে আবার বাজবে। তো কতক্ষণ পরে বাজবে, এখন বাজার পর মাঝখানে আর বাজবে না, পরের বার কখন বাজবে সেটা বের করতে হবে। তো পরের বার কখন বাজবে, পরের বার হচ্ছে 300 সেকেন্ড পর বাজবে। 300 সেকেন্ড পরে হচ্ছে সবগুলোর জন্য একটা কমন সংখ্যা। তাহলে লসাগু দিয়ে দেখেন আমরা কিন্তু হচ্ছে ঘন্টার হিসাব বের করে ফেললাম, কারণ লসাগু মানে হচ্ছে কমন সংখ্যা, যেটা হচ্ছে গুণিতক। তো আমাদের হচ্ছে এখানে 300 হচ্ছে এমন একটা কমন সংখ্যা যেটা হচ্ছে 10 15 20 25 সবগুলোর দিয়েই ভাগ যায়। তার মানে 300 সেকেন্ড পর সবগুলো ঘন্টা একসাথে বাজবে। এখন কথা হচ্ছে যদি অপশনে আমাদের সেকেন্ড না থাকে, এটাকে আমরা মিনিটে কনভার্ট করে নিব। অনেক সময়
এই ধরনের ম্যাথগুলো মিনিট দিয়ে থাকে অপশনে। তো যদি আমরা 300 সেকেন্ডকে মিনিটে ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে কত আসবে? 5 মিনিট আসবে। অর্থাৎ এই ধরনের যে প্রশ্নগুলো যেগুলো সেকেন্ড আছে সেগুলো হচ্ছে অপশনের মধ্যে সেকেন্ড সাধারণত থাকে না, মিনিট থাকে। তো সেকেন্ড তো মিনিটে কনভার্ট করাই যায়, আমরা এটাকে হচ্ছে মিনিটে কনভার্ট করে নিব, তাহলে হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে। তো দেখেন এই যে ঘন্টার যে ম্যাথগুলো পরীক্ষা আসে এই সবগুলো হচ্ছে লসাগু, কারণ হচ্ছে ঘন্টা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা সময় পরে বাজে, আর ওই সময়টা হয় সবগুলো সংখ্যার একটা কমন গুণিতক। গুণিতক হওয়ার কারণে আমাদের এই ঘন্টার যে অঙ্কগুলো পরীক্ষায় দেয় সেগুলো হচ্ছে লসাগু হয় সাধারণত। এখন দেখেন আরেকটা প্রশ্ন আমি বলি, শুনেন। আপনাদের ধরতে হবে এটা কি লসাগু হবে না গসাগু হবে। বলেছে কোনো সেনাবাহিনীতে যদি আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত, আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত, তার মানে 11 জন শর্ট আছে, যদি 11 জন আরও বেশি থাকতো তবে তাদেরকে 20, 30, 40, 50, 60 এই সারিতে সাজানো যেত। মানে 20, 30, 40, 50, 60 এই সবগুলো সারিতে সাজানো যেত। এখন বের করতে হবে ওই সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা কতজন। তো যদি আমরা 20, 30, 40, 50, 60 সারিতে সাজাই, সারিতে সাজানো মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 20 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে, 40 দিয়ে ভাগ যাবে। আমরা একটা বড় সংখ্যা বের করব যাকে হচ্ছে বিভিন্ন সারিতে ভাগ ভাগ করে সাজানো যাবে। ওই বড় সংখ্যাটা কী হবে? লসাগু হবে। এই প্রশ্নে কিন্তু কোনো ন্যূনতম কমপক্ষে বলা নাই, বলা আছে কোনো সেনাবাহিনীতে যদি আরও 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে 20, 30, 40, 50, 60 সারিতে সাজানো যেত। অর্থাৎ এমন একটা সৈন্যের সংখ্যা আমরা বের করবো যাদেরকে হচ্ছে 20, 30, 40, 50, 60 সারিতে সাজানো যাবে। তো ওই সংখ্যাটা অবশ্যই কী হবে? লসাগু হবে। ওই সংখ্যাটা হবে অবশ্যই লসাগু। এখন লসাগু বের করার পর যেহেতু বলেছে আরও 11 জন সৈন্য যদি নিয়োগ করা যেত, মানে যদি আরও 11 জন সৈন্য বেশি থাকতো, যদি আরও 11 জন সৈন্য যোগ করা যেত, তার মানে আমাদের টোটাল সংখ্যাটা হচ্ছে যেটা হবে লসাগু সেটা থেকে 11 মাইনাস করে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ধরেন প্রশ্নে বলা হয়েছে 20, 30, 40, 20, 30, 40, 50, 60 সারিতে সাজানো যায়। তো আমরা দেখতে পারবো এখান থেকে যে এটার লসাগু কী আসে। তো আমরা যদি লসাগু বের করি, যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 4 5 20, 5 6 30, 5 8 40, 5 10 50, 5 12 60। এরপরে মনে হয় 2 দিয়ে ভাগ যাবে, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12। এরপরে দেখেন 2 দিয়ে ভাগ যাবে, 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6। এরপরে মনে হয় 3 দিয়ে ভাগ যাবে, একের মধ্যে ভাগ যাবে না, 3 একে 3, 2, 5, 3 একে 3। এখন দেখেন 5 দোকানে 10, 10 দোকানে 20, 3 20 60, 60 দোকানে 120, 120 আর 5 গুণ করলে কত হয়? 600 হয়। অর্থাৎ 600 জন এমন একটা সৈন্য সংখ্যা বা এমন একটা সংখ্যা যাদেরকে 20, 30, 40, 50, 60 সারিতে সাজানো যাবে। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে যদি আরও 11 জন সৈন্য বেশি থাকতো, মানে আমরা সাজাতে পারছি না কেন? আমাদের কাছে 11 জন শর্ট আছে। যদি আরও 11 জন বেশি থাকতো, মানে যদি আরও 11 জন যোগ করা যেত, যদি আরও 11 জন আনা যেত, তাহলে কী হতো? সৈন্যদের সাজানো যেত। এখন আমরা যদি হচ্ছে ওই 11 জন শর্ট হলে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা জানতে চাই, তাহলে 601 থেকে 11 বাদ দিলে হচ্ছে 589 আসবে। তাহলে 589 এমন একটা সংখ্যা যাকে সাজানো যাবে না। যদি 589 সাথে আমরা 11 নিয়ে আসতে পারি তাহলে সংখ্যাটা হবে 600। 600 নিয়ে আসলে 600কে কী করা যাবে? বিভিন্ন সারিতে ভাগ করা যাবে। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 589। বলেছিল 11 জন যোগ করতে, আমরা কী করব? বিয়োগ করব। এই ধরনের ম্যাথ হচ্ছে আমরা একটু আগে দেখেছি, যেখানে হচ্ছে কমপক্ষে ন্যূনতম এই শব্দগুলো উল্লেখ ছিল, কিন্তু এইখানে এই প্রশ্নে ন্যূনতম কমপক্ষে উল্লেখ নেই, কিন্তু আমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে লসাগু হবে। এরপরে আমরা যেটা করব, এরপরে হচ্ছে আমরা আরও কিছু ম্যাথ দেখবো যেখান থেকে আমাকে ধরতে হবে এটা কি লসাগু হবে না গসাগু হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, যে এটা কি লসাগু হবে না গসাগু হবে, এটা ধরাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। এটা ধরতে পারলেই মোটামুটি আমাদের কাজ ওকে, কারণ ম্যাথগুলোর ক্যালকুলেশন বা হচ্ছে এগুলো করতে বেশি টাইম লাগে না, শুধু হচ্ছে লসাগু না গসাগুটা ধরতে হবে। এখন দেখেন আরেকটা প্রশ্ন হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে
3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, একজন প্রশ্ন করেছেন আমরা কিভাবে ধরবো। আমাদের ধরার জন্য হচ্ছে প্রশ্নের মধ্যে থেকে বুঝতে হবে যে কী চাওয়া হচ্ছে। যেমন আগের অঙ্কে চাওয়া হচ্ছিল একটা সৈন্য সংখ্যা, মানে যাদেরকে 20-30 সারিতে সাজানো যায়, তার মানে সৈন্য সংখ্যা ধরতে হবে এমন একটা সৈন্য সংখ্যা যেটা সংখ্যা হচ্ছে বেশি, যেটার পরিমাণ হচ্ছে বেশি, যাদেরকে আমরা ভেঙে ভেঙে সাজাবো। তাহলে বেশির পরিমাণ মানে হচ্ছে সবসময় কি, বেশি সংখ্যাটা বের করতে গেলে লসাগু দিয়ে বের করতে হয়, মানে গুণিতক বের করতে গেলে লসাগু বের করতে হয়। আর গুণিতক মানে নামতা, আর নামতা মানে হচ্ছে একটা বড় সংখ্যা, ঠিক আছে, যেটা নামতা করে বের করতে হয় সেটা হচ্ছে একটা বড় সংখ্যা। এরকম বড় সংখ্যা যদি চাওয়া হয় প্রশ্নে, তখন বুঝতে হবে লসাগু। আর যদি দেখে আমরা এমন একটা সংখ্যা বলা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা ভাগ করে বের করি, যেটা হচ্ছে ভাগ করবো, যেটা দিয়ে আমরা ভাগ করবো সেটা হচ্ছে গসাগু। গসাগু মানে হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। প্রথম কথাগুলো আপনাকে আবার শুনতে হবে, 2-3 বার প্রথম কথাগুলো শুনলে আশা করি আপনার এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন ভালোভাবে। তো বলা হয়েছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, এইখানে আমাদের ধরার কিন্তু একটা ক্লু আছে। প্রশ্নে বলা হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, বিয়োগফল 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখেন বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে কোনটা, প্রশ্নে চাওয়া হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে। সবসময় দেখতে হবে যে প্রশ্নে কোনটা চাওয়া হয়েছে। যেটা চাওয়া হয়েছে সেটা যদি ক্ষুদ্রতম হয়, সেটা যদি লঘিষ্ঠ হয়, সেটা যদি ন্যূনতম হয়, তাহলে লসাগু ডিরেক্ট। বলা হয়েছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। তাহলে এমন একটা সংখ্যা অবশ্যই লসাগু হবে, কারণ ওই সংখ্যাটা হবে একটা গুণিতক সংখ্যা যাকে 5 দিয়ে ভাগ করা যাবে, 10 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করা, 15 দিয়ে ভাগ করা যাবে। তো ওই সংখ্যাটা অবশ্যই কী হবে, তাদের লসাগু হবে, কারণ লসাগু না হলে তো বড় সংখ্যা পাওয়া যাবে না, আর বড় সংখ্যা না হলে তো আমরা এগুলোকে ভাগ করতে পারবো না। তো আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, দেখেন 5 দুগুণে 10, 3 20, 5 দুগুণে 10, 3 10 হচ্ছে 30। 30 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 5 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। এখন বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটা হচ্ছে 5, 10, 15 দ্বারা ভাগ যাবে। এখন আমরা জানি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, তাই তো। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে আমরা কী করি, 9 9 দিয়ে লিখি। আর যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তখন আমরা কী করি, 1 দিয়ে 0 দিই। যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তখন আমরা কী লিখতাম, 1 দিয়ে আরও 3টা শূন্য লিখতাম। যদি বলতো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে লিখতাম 1 দিয়ে 3টা শূন্য। যদি বলতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা লিখতাম 1 দিয়ে 4টা শূন্য। তো এখন বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, মানে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে 5, 10, 15 দ্বারা ভাগ যায় না। কেন যায় না? কারণ হচ্ছে একটা সংখ্যা আছে যেটা হচ্ছে ভাগশেষ থাকে, যদি আমরা সেটা বিয়োগ করতে পারি তাহলে হচ্ছে ভাগ যাবে। তো এখন আমি 5 দিয়ে আলাদা করে ভাগ করে বের করতে পারবো না, 10 দিয়ে বের করতে পারবো না, 15 দিয়ে বের করতে পারবো না। তাই আমরা কী করলাম, এই 5, 10, 15 3 জনের একটা প্রতিনিধি ঠিক করলাম, সেটা হচ্ছে তাদের লসাগু। 3 জনের একটা সংখ্যা ঠিক করলাম, সেটা কী হবে, তাদের লসাগু। এখন যদি লসাগু দিয়ে ভাগ করার পরে সমস্যার সমাধান হয়, লসাগু দিয়ে ভাগ করার পরে যদি সংখ্যাটাকে ভাগ যায়, তাহলে সেটা 5 দিয়েও যাবে, 10 দিয়েও যাবে, কারণ 15 দিয়েও যাবে, কারণ হচ্ছে 30 দিয়ে যে সংখ্যাকে ভাগ যাবে সেটাকে 5 দিয়েও যাবে, 10 দিয়েও যাবে, 15 দিয়ে যাবে, কারণ হচ্ছে 5, 10, 15 এর লসাগুই তো 30। 5, 10, 15 এর প্রতিনিধি হচ্ছে 30, 5, 10, 15 এর গুণিতক হচ্ছে 30। 30 দিয়ে যে সংখ্যা ভাগ যাবে সেটা অবশ্যই 5 দিয়ে যাবে, সেটা অবশ্যই 10 দিয়ে যাবে, সেটা অবশ্যই 15 দিয়ে যাবে। তো আমরা কী করব, এই 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 30 দিয়ে ভাগ করে দেখব ভাগ যায় কিনা। আমরা দেখব 3 30 90 থাকে হচ্ছে 10। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 30 দিয়ে ভাগ করলে ভাগ যায় না। কেন ভাগ যায় না? কারণ হচ্ছে 10 থেকে যায়। যদি 10 না থাকতো, যদি 100 থেকে 10 বিয়োগ করে আমরা 90 পেতাম, 90কে কিন্তু 30 দিয়ে ভাগ যাবে। আর 90কে 30 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সেটা 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। তারপরে আমাদের অ্যান্সার হচ্ছে 10 বিয়োগ করতে হবে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, এর থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে সংখ্যাটা হবে 90। 90 হলে তখন 90কে 30 দিয়ে ভাগ যাবে,
আর 90কে 30 দিয়ে ভাগ দেওয়ার অর্থ হচ্ছে 30 দিয়ে ভাগ যাবে মানে 5 দিয়ে ভাগ যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10। এখন আমরা প্রশ্নটা আবার একটু ভালো করে পড়ি, তাহলে প্রশ্নটা ভালো করে পড়ে তারপর হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা কী করেছি। প্রশ্নে বলা হয়েছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা এখানে মুখ্য বিষয় না, এটা আমরা আলাদা করে ধরলাম যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তো বের করতে বলছে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে, মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 5, 10, 15 দ্বারা ভাগ যাবে। এখন 5, 10, 15 দ্বারা ভাগ যাওয়ার অর্থ হচ্ছে যে তাদের লসাগু দিয়ে ভাগ গেলেই 5, 10, 15 দিয়ে ভাগ যাবে। এখন প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে দেখা সম্ভব না, তাই আমরা কি করলাম এই 3টা সংখ্যা লসাগু বের করে নিলাম। যদি লসাগু দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলতে পারতাম 5, 10, 15 3টা দিয়ে ভাগ যাবে, কিন্তু এখানে আমরা 30 দিয়ে ভাগ করে দেখলাম যে আমাদের এই লসাগুটা 30 দিয়ে ভাগ করলে ভাগ যায় না। কেন যায় না? কারণ হচ্ছে ভাগশেষ 10 থাকে। যদি এই 10টাকে সরানো যেত, সংখ্যাটা হয়তো 90, 100 থেকে 10 বিয়োগ করলে সংখ্যাটা হয়তো 90, তখন আমরা বলতে পারলাম যে 90কে তো 30 দিয়ে ভাগ যায়, আর 90কে 30 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে সেটা 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 10 বিয়োগ করতে হবে। অ্যান্সার হচ্ছে 10 বিয়োগ করতে হবে। এখন এই প্রশ্নটা ঘুরিয়ে মানে প্রাইমারি নিবন্ধন এই চাকরি পরীক্ষায়, বেশ করে প্রাইমারি পরীক্ষায় আমি দেখি, প্রাইমারির চাকরি পরীক্ষায় এবং হচ্ছে মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় মিনিস্ট্রিতে, ওই দুই জায়গাতে আপনার হচ্ছে খুব বেশি এই প্রশ্নটা আসে। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিবে যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখেন ভালো করে বলবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে বা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে যোগফল 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে একটা লঘিষ্ঠ সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে কী হবে? যোগফল 5, 10, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমাদের এইখানে আমাদের আগেরটার অ্যান্সার তো আমরা পেলাম 10 বিয়োগ করতে হবে। এইখানে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে কোথায়? এখানে বলা হচ্ছে যে হচ্ছে কী করতে হবে? যোগ করতে হবে। প্রশ্ন বলা হচ্ছে 3 অঙ্কের প্রশ্ন অবশ্যই লিখে ফেলবেন সবাই। 3 অঙ্কের ক্ষুদ্রতম, এখানে ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলতে পারতো। এই ক্ষুদ্রতম বৃহত্তম কিন্তু আমাদের এই লসাগু ন্যূনতম ক্ষুদ্রতম না, কারণ হচ্ছে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হয়েছে। আমাদের অ্যান্সার হচ্ছে যে লঘিষ্ঠ, আমরা বের করছি লঘিষ্ঠ। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রশ্নে দেওয়া আছে, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার না। এটা দেখে কিন্তু আমরা লসাগু গসাগু চিনব না, কারণ আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে লঘিষ্ঠ সংখ্যা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আর এটা জাস্ট প্রশ্নে দেওয়া হয়েছে। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে কোন লঘিষ্ঠ সংখ্যা, আগেরটা ছিল বিয়োগ করলে, এখন বলেছে কোন লঘিষ্ঠ সংখ্যা যোগ করলে যোগফল 5, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে। যেটাই বলুক না কেন একই কথা, বিভাজ্য মানেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। এখন বলেছে যোগ করতে হবে, কত যোগ করলে যোগফল কী হবে? 5, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। এখন আমাদের তো আগে জানতে হবে যে 5, 10, 15 দিয়ে, অর্থাৎ 5, 10, 15 এর একটা কমন সংখ্যা জানতে হবে, যেটাকে হচ্ছে 5 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে ভাগ যায়, 15 দিয়ে ভাগ যায়। আমরা যেহেতু প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করে দেখতে পারবো না, 5 দিয়ে ভাগ করতে পারবো না, 10 দিয়ে ভাগ করতে পারবো না, 15 দিয়ে ভাগ করতে পারবো না, তাই আমরা 5, 10, 15 লসাগু বের করবো, এটা হচ্ছে তাদের প্রতিনিধি। তো বের করার জন্য 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, একটু আগে আমরা যেভাবে বের করলাম 5, 2, 3 গুণ করলে কত আসে? 3 10 30 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে হচ্ছে 5 দিয়ে যাবে, 10 দিয়ে ভাগ যাবে, 15 দিয়ে ভাগ যাবে। এখন আমরা 30 দিয়ে হচ্ছে হিসাব করবো। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 100কে আমরা 30 দিয়ে ভাগ করবো, তাহলে 3 বার যাবে, 3 3 90। এইটুকু পর্যন্ত আগের মতো। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে কত যোগ করলে, প্রশ্নে বলা হয়েছে কত যোগ করলে, তো দেখতে হবে কত যোগ করতে হবে। কত যোগ করবো আমরা কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে 100 আমার একটা সংখ্যা, যেটাকে 30 দিয়ে ভাগ করলে লাস্টে 10 থাকে। এখন বলেছে আর কত যোগ করলে কি হবে? আরেকবার ভাগ যাবে, আর কত যোগ করলে আরেকবার ভাগ যাবে, অর্থাৎ বিভাজ্য হবে। এখন দেখেন এই 10-এর সাথে যদি এখানে 10-এর পরিবর্তে যদি 10 না হয় 30 হইতো, কথার কথা দেখেন
এখানে যদি 10 না থেকে 30 থাকতো তাহলে আপনি বলতে পারতেন আবার একবার যাবে 30 একে 30 নিঃশেষ বিভাজ্য। অর্থাৎ এইখানে যদি 10-এর পরিবর্তে 10 না হয়ে আরও 20 বেশি থাকতো, আরও 20 বেশি থেকে যদি এখানে কথার কথা 30 থাকতো, জাস্ট আমরা ধরে নিলাম কল্পনা করে যেখানে 30 আছে, তখন আপনি বলতে পারতেন যে আরও একবার ভাগ যাবে 30 একে 30 নিঃশেষ বিভাজ্য। অর্থাৎ যদি এখানে 10-এর পরিবর্তে 30 থাকতো তাহলে কি হতো, আরেকবার ভাগ যেত, কিন্তু এখানে আমাদের 30 দেওয়া না, এখানে দেওয়া আছে শুধু 10 দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10। তার মানে আমরা বলতে পারি যে এখানে আমাদের 10 আছে, যদি আমরা আরও 20 পাই তাহলে 20টা আমি কীভাবে বুঝলাম, আমি ভাগ করতেছি 30 দিয়ে, ভাগ করতেছি 30 দিয়ে, তো 30 দিয়ে ভাগ করতেছি, আমার কাছে আছে হচ্ছে 10। আরও যদি 20 থাকতো তাহলে আমি বলতাম আরও 20 থাকলে সংখ্যাটা হয়তো 120, আর 120 হওয়া মানে হচ্ছে 120কে 30 দিয়ে 4 বার ভাগ চলে যেত। এখন বলেছে যে আর কত যোগ করলে যোগফল কী হবে, 5, 10, 15 দ্বারা ভাগ যাবে। 5, 10, 15 দ্বারা ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 30 দিয়ে ভাগ যাওয়া। তো আমরা দেখবো যে 30 দিয়ে ভাগ দিতে গেলে ভাগ দিতে পারছি না, কেন, আমাদের হাতে আরও 20 শর্ট আছে। 20টা আমরা কীভাবে বের করলাম, যে ভাগশেষটা থাকলো সেটা হচ্ছে আমরা যেটা দিয়ে ভাগ করছি সেটা থেকে বিয়োগ করলে বোঝা যায় আরও 20 হলে কী হতো, আরও 20 হলে সংখ্যাটা হয়ে যেত 100 যোগ 20 120। 120কে কিন্তু আপনি 30 দিয়ে ভাগ করতে পারতেন, 4 বার ভাগ যেত, 4, 30, 120। তার মানে আমাদের আরও 20 হলে আমরা ভাগ করতে পারবো, আরও 20 হলে কী করা যাবে, ভাগ করা যাবে। তার মানে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যদিও এগুলো বিসিএসসি তেমন আসে নাই, কিন্তু হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষাগুলোর জন্য বা গভর্নমেন্ট জবগুলোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এখন আমরা নতুন একটা নিয়মের ম্যাথ শিখবো। সেটা হচ্ছে আপনার একটা সূত্রের সাহায্যে কিছু ম্যাথ আসতে পারে পরীক্ষায়। সূত্রের সাহায্যে হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, দেখেন সূত্রটা হচ্ছে এরকম, দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল, সূত্রটা একটু লিখে নেন, দুইটি সংখ্যার গুণফল, যদি আপনি দুইটি সংখ্যার গুণফল বের করতে চান তাহলে আপনি সংখ্যা দুইটার লসাগু আর গসাগুকে যদি একসাথে গুণ করে দেন তাহলেই বের হয়ে যাবে, লসাগু ইন্টু গসাগু। দুইটি সংখ্যার গুণফল সমান কি, লসাগু ইন্টু গসাগু। লিখে নেন, দুইটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র দিয়ে যে ধরনের ম্যাথ আসে সেটা হচ্ছে আপনার দুইটি সংখ্যার গুণফল, আপনার ধরেন দুইটা সংখ্যা আছে, মনে করেন একটা এক্স একটা ওয়াই, আর লসাগু আর গসাগুর ধরেন মান দেওয়া আছে। তো এখান থেকে আপনার যে কোনো একটা জিনিস বের করতে বলবে, আপনাকে একটা সংখ্যা দিয়ে বলবে, একটা সংখ্যা দেওয়া আছে তার লসাগু এত গসাগু এত, এখন বলবে আপনার আরেকটা সংখ্যা কত, তখন আপনি একটা সংখ্যা যদি এখানে বসান, একটা সংখ্যা হচ্ছে এক্স, আর মানটা যদি বসান আরেকটা সংখ্যা, আর বসানোর পরে যদি আপনি লসাগু গসাগুর মান বসান তাহলে কিন্তু অন্য একটা মান বেড়ে যাবে। অর্থাৎ দুইটা সংখ্যা আমরা ধরলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর হচ্ছে লসাগু আর গসাগু। এই লসাগু গসাগু ধরেন দেওয়া থাকবে, সাথে হচ্ছে এক্সের মান দেওয়া থাকলো, তখন কিন্তু অটোমেটিক ওয়াইয়ের মান বের হয়ে যাবে। আবার ধরেন ওয়াইয়ের মান দেওয়া আছে আর লসাগু গসাগুর মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে, লসাগু গসাগুর মান দেওয়া আছে, তার মানে এক্সের মান বের হয়ে যাবে। তার মানে এখান থেকে আপনি একটা সংখ্যা বের করতে পারবেন। আবার ধরেন দুইটা সংখ্যা দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সেখান থেকে গসাগু বের করতে পারবেন, বা দুইটা সংখ্যা দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, সেখান থেকে গসাগু বের করতে পারবেন। এই সূত্রে মূলত যে জিনিসটা চাওয়া হয় প্রশ্নে সেটা হচ্ছে আপনার লসাগু গসাগু দেওয়া থাকে আর আরেকটা সংখ্যা দেওয়া থাকে, দেওয়া থাকলে অন্য সংখ্যাটা বের করতে হয়। তো এই ধরনের ম্যাথগুলো করার জন্য আমরা প্রথমে যে ম্যাথটা নিব, ধরেন প্রশ্নে বলা আছে দুইটি সংখ্যার গসাগু, ভালো করে খেয়াল করবেন, বলা আছে দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 16। জাস্ট আমরা এই সূত্রে মান বসাই, আমাদের সূত্রে বলা আছে দুইটি সংখ্যার গসাগু হচ্ছে 16। তো আমরা হচ্ছে এখানে লসাগু ইন্টু গসাগু লিখলাম, লসাগু ইন্টু গসাগু, গসাগুতে লিখলাম 16। বলা আছে দুইটি সংখ্যার গসাগু, আপনি প্রথমে সূত্রটা লিখবেন, তারপর সূত্রের নিচে মান লিখবেন। বলা আছে দুইটি সংখ্যার গসাগু 16, লসাগু হচ্ছে 192, লসাগুতে আছে 192, বসালাম। এখন বলা হচ্ছে একটা সংখ্যা 48, অপর সংখ্যাটা কত। একটা সংখ্যা 48 দেওয়া আছে এক্সের মান, এখন অন্য সংখ্যাটা কত, এটাকে আপনি ওয়াই ধরতে পারেন, এক্স ধরতে পারেন, আপনার ইচ্ছা। এখন আমরা এই সূত্র থেকে যদি আমরা 48টাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই অপর সংখ্যাটা কিন্তু বের হয়ে যাবে। আমি ধরেছি অপর সংখ্যাটা ওয়াই, আপনি এক্স ধরতে পারতেন বা অন্য যে কোনো কিছু ধরতে পারতেন। ধরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি 3 × 16 48, 3 দিয়ে ভাগ করলে 3 × 6 18, থাকে 12, 3 × 4 12, অর্থাৎ 64 হচ্ছে আমার অপর সংখ্যাটা। তো এই সূত্র থেকে যে ম্যাথগুলো আসে সেটা হচ্ছে সূত্রের মধ্যে ডিরেক্ট মান বসালেই অ্যান্সার চলে আসবে। অর্থাৎ একটা সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি হচ্ছে লসাগু গসাগু বের করে নেবেন। তাহলে এই সূত্রটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। তো এই সূত্রের পরে আরও কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনার দুইটা সংখ্যার আরেক ধরনের প্রশ্ন আছে, এরকম করে বলা থাকে সংখ্যা দুইটা দেওয়া থাকে না, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, অনুপাত থেকে আপনাকে সংখ্যা দুটো ধরে নিতে হবে।
ধরেন বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4, আমাদের অনুপাতের কনসেপ্ট এখানে কাজে লাগবে। দুইটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, এটা হচ্ছে প্রশ্নে বলা আছে। দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু দেওয়া আছে। দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং তাদের লসাগু দেওয়া আছে 180। বের করতে হবে সংখ্যা দুটি কত, বের করতে হবে সংখ্যা দুটি কত, বের করতে হবে সংখ্যা দুটি কত। এখন সমস্যা হচ্ছে দুইটা সংখ্যাই দেয়া নাই, শুধু দেওয়া আছে অনুপাত। অনুপাত না দিয়ে যদি দুইটা সংখ্যা বলতো তাহলে তো সংখ্যা দুইটা লসাগু বের করা যেত, গসাগু বের করা যেত। তো যেহেতু সংখ্যা দুইটা দেওয়া নেই, আমরা অনুপাত দেওয়া থাকলে কী করতে পারি, সংখ্যা দুইটা ধরতে পারি। তাহলে আমরা ধরতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x, ধরা যাবে না? অনুপাত দেওয়া থাকলে কী করা যায়, সংখ্যা দুইটা ধরা যায়। তো একটা সংখ্যা ধরলাম আমরা 3x, আর একটা সংখ্যা ধরলাম 4x। এখন দেখেন প্রশ্নে আমাদের দেওয়া আছে লসাগু হচ্ছে 180। তো আমরা এই লসাগু যদি বের করতে পারি এই দুইটা সংখ্যার, বের করে আমরা লিখতে পারবো লসাগু দেওয়া আছে 180, প্রশ্ন মতে লসাগু 180। তো এই 3x আর 4x এর লসাগু কি বের করা যাবে? আমরা যদি লসাগু বের করি এভাবেই বের করতে পারবো। আমরা দেখতেছি এখানে দুইটা সংখ্যার মধ্যে শুধু x দিয়ে ভাগ যায়, x দিয়ে ভাগ করলে এখানে শুধু 3 থাকে, x দিয়ে ভাগ করলে এখানে শুধু 4 থাকে। তাহলে 3 4 12, 12-এর সাথে x গুণ করলে 12x হচ্ছে তাদের লসাগু। অর্থাৎ সংখ্যা দুইটার লসাগু হচ্ছে কত, 12x। আমরা লসাগুর নিয়মে হচ্ছে লসাগুটা বের করে ফেললাম। লসাগু দেওয়া হচ্ছে 12x, ঠিক আছে, লসাগু দেওয়া আছে 12x। এখন দেখেন এই যে লসাগু 12x দেওয়া আছে, আমি প্রশ্ন মতে বলতে পারি লসাগু তো 180। এখন আপনি প্রশ্ন মতে বললেন যে 12x সমান 180, কারণ আমার প্রশ্নে বলা আছে লসাগু হচ্ছে 180। তো এখান থেকে আপনি এক্সের মানটা বের করতে পারেন। তো এক্সের মান যদি বের করেন 12 দিয়ে ভাগ করলে 12 একে 12 থাকে হচ্ছে 6 মানে 60, 5 12 60। অর্থাৎ আপনি লসাগু সমান 180 ধরলেন, সেখান থেকে এক্সের মান পেয়ে গেলেন। এক্সের মান পেয়ে গেলে কিন্তু আপনার বাকি সবগুলো করা ইজি হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের সংখ্যা দুইটা কত, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 4x। এখন তো আমরা এক্সের মান জানি, এক্সের মান হচ্ছে এখানে 15। তাহলে আপনি যদি এখানে বসিয়ে দেন 3 15 সমান 45, আর এখানে যদি বসান 4 15 সমান 60, অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে একটা 45 আর একটা হচ্ছে 60। তো এখান থেকে এই ধরনের যে ম্যাথগুলো অনুপাত দেওয়া থাকবে সেখান থেকে হয় আপনাকে সংখ্যা দুটো বের করতে হবে, হয় আপনাকে লসাগু বের করতে হবে, হয় আপনাকে গসাগু বের করতে হবে। এই 3 ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। অনুপাত দেওয়া থাকবে, সেখান থেকে আপনার হয় সংখ্যা দুটো বের করতে হবে, নাহলে লসাগু বের করতে হবে, নাহলে গসাগু বের করতে হবে। প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকবে, সেটা হয় লসাগু দেওয়া থাকবে, নাহলে গসাগু দেওয়া থাকবে। যেটাই দেওয়া থাকুক আমরা সংখ্যা দুটো থেকে লসাগু বা গসাগু বের করে নিব। এখন বলেন তো 3x আর 4x এর গসাগু কত? গসাগু হচ্ছে দুইটার মধ্যে কমন আছে এমন সংখ্যা, তাহলে এখানে দুইটার মধ্যে কমন আছে x, তার মানে 3x আর 4x এর গসাগু হচ্ছে x। যদি প্রশ্নে x দেওয়া থাকতো, যে বলতো যদি গসাগু হচ্ছে এত, তখন আমরা x সমান গসাগু বের করে তারপর গসাগুটা এখানে বসিয়ে দিতাম। এই ধরনের ম্যাথ আমি করাচ্ছি, তাহলে বুঝবেন। ধরেন আমরা এখন যেটা দেখব, আমরা এখন একটা প্রশ্ন দেখব। প্রশ্ন হচ্ছে এরকম, মানে এই ম্যাথটাকে ক্লিয়ারলি বোঝার জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অনুপাত থেকে অনেক কিছু দেওয়া থাকতে পারে। ধরেন বলা আছে এরকম প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। যদি সংখ্যা দুটির অনুপাত দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা সংখ্যা দুটো ধরে নিতে পারি। এবং দেওয়া আছে তাদের গসাগু, এবং তাদের গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে হচ্ছে 4 হলে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা জানি দুইটা সংখ্যার অনুপাত যদি 5:6 দেওয়া থাকে, আমরা এখান থেকে কী করতে পারি, সংখ্যা দুইটা ধরে নিতে পারি। একটা হচ্ছে 5x, একটা হচ্ছে 6x। এখন এই গসাগু মানে দুইটার মধ্যে কমন সংখ্যা, 5 আর 6 এর মধ্যে তো কমন কোনো সংখ্যা নাই, 1 ছাড়া অন্য কোনো কমন সংখ্যা নাই। দুইটার মধ্যে কমন সংখ্যা হচ্ছে x, তার মানে আপনি পেয়ে গেলেন গসাগু হচ্ছে এখানে দেওয়া আছে কত, গসাগু দেওয়া আছে x। 5x আর 6x এর মধ্যে কমন হচ্ছে শুধু x, তার মানে দুইটার গসাগু হচ্ছে x। প্রশ্ন মধ্যে বলা হচ্ছে x এর মান 4, গসাগু বলা আছে 4, তাহলে আপনি গসাগু আগে বের করলেন, গসাগু বের করার পরে গসাগুটা কত ধরবেন, 4 ধরবেন, তাহলে কিন্তু আপনি x এর মান পেয়ে গেলেন। এখন আপনাকে বলেছে ছোট সংখ্যাটি কত, তো 5x ছোট না 6x ছোট? অবশ্যই 5x ছোট। আপনি যদি 5x এর মানটা বের করতে পারেন, x এর মান হচ্ছে 4, তাহলে আপনি ছোট সংখ্যা পেয়ে যাবেন। এখন যদি বলতো আপনাকে এই প্রশ্নে
আমাদের অ্যান্সার চলে আসছে 20। যদি প্রশ্ন বলতো আপনাকে যে সংখ্যা দুইটার লসাগু কত, এরকম প্রশ্ন আসতে পারে। গসাগু দিয়ে আপনাকে বলবে লসাগু কত। যদি বলতো সংখ্যা দুইটার লসাগু কত, যদি বলতো সংখ্যা দুইটার লসাগু কত। এখন দেখেন লসাগু কত, লসাগু হচ্ছে যদি আমরা 5x আর 6x এর লসাগু করি তাহলে লসাগু কীভাবে বের করতে হয়। 5x আর 6x এর লসাগু যদি আমরা বের করতে চাই তাহলে x দিয়ে ভাগ করলে 5 আর 6 থাকে, তার মানে 5 6 30x, 5 6 30x হচ্ছে তাদের লসাগু। প্রশ্নে বলেছে তাদের লসাগু কত, তো 5 6 30x হচ্ছে তাদের লসাগু। এখানে x এর মান কিন্তু আমরা আগেই বের করে ফেলেছিলাম 4। যদি আপনি এখানে x এর মান 4 বসিয়ে দেন তো লসাগু হচ্ছে 120। তো দেখবেন হচ্ছে পাশাপাশি দুটো অঙ্ক আছে আপনাদের শিটে, পাশাপাশি দুটো অঙ্ক আছে, তার মধ্যে শেষের যে অঙ্কটা অর্থাৎ পরের যে অঙ্কটা সেখানে শুধু লসাগু বের করতে বলা হয়েছে, আগের অঙ্কে বের করতে বলা হয়েছে ছোট সংখ্যাটা। এখান থেকে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে আমরা অনুপাত দেওয়া থাকলে সংখ্যা দুটো বের করতে পারি, তারপর লসাগু বের করতে পারি, গসাগু বের করতে পারি। এর জন্য আমাদের একটা ক্লু দেওয়া থাকবে, সেটা হয় গসাগুর মান না হলে হচ্ছে লসাগুর মান। তো আমরা যে অনুপাত দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে সংখ্যা দুটো বের করে তারপর হচ্ছে তার লসাগু আর গসাগু আমরা বের করে নিব। সেখান থেকে হচ্ছে যদি গসাগু দেওয়া থাকে গসাগু দিয়ে আমরা এক্সের মান বের করব, যদি লসাগু দেওয়া থাকে সেটা দিয়ে আমরা এক্সের মান বের করব। এভাবে করে হচ্ছে আমরা মানগুলো বের করে ফেলতে পারি। তো আমরা শেষ যে জিনিসটা দেখবো আজকে সেটা হচ্ছে ভগ্নাংশে লসাগু গসাগু। আমরা এতক্ষণ শুধু পূর্ণ সংখ্যা লসাগু গসাগু করেছি, এখন আমরা দেখবো হচ্ছে ভগ্নাংশে লসাগু গসাগু। তো ভগ্নাংশে লসাগু গসাগু আমরা দেখবো সেটা হচ্ছে আপনার পরীক্ষায় কতগুলো ভগ্নাংশ দেওয়া থাকবে, সেখান থেকে আপনার কী করতে হবে, সেই ভগ্নাংশ থেকে আপনাকে বের করতে হবে ভগ্নাংশে লসাগু করতে হবে গসাগু করতে হবে। তো ভগ্নাংশে লসাগু গসাগু করার জন্য যে ফর্মুলাটা সেটা হচ্ছে, সবাই একটু লিখে নেন, ফর্মুলাটাই লিখতে হবে। তো ভগ্নাংশের যে গসাগু সেটা বের করার যে ফর্মুলা আমি একটু নিচে লিখছি, আপনার পাশে লিখেন, আমি নিচে লিখছি যেহেতু এখানে মোবাইল স্ক্রিনে কম জায়গা নেয়। আমরা বের করছি ভগ্নাংশের গসাগু। গসাগু সমান হচ্ছে কী হবে, গসাগু সমান হবে সমান সমান এখানে দিচ্ছি, এইখানে গসাগু বলেছে। তো আমরা জানি যে ভগ্নাংশ থাকলে উপরে থাকে লব নিচে থাকে হর। আমরা জানি উপরে থাকে কি লব আর নিচে থাকে হচ্ছে হর, এটা তো আমরা জানি। যখন গসাগু বলবে তখন আমরা বের করব লবের গসাগু। লবের গসাগু মানে লবগুলোর গসাগু, আর নিচে কি হবে হরগুলোর গসাগু। লবের না লিখে লবগুলোর লিখেন তাহলে ভালো হবে। আমরা এখানে লিখতে পারি লবগুলো লিখতে পারি লবগুলোর গসাগু। অর্থাৎ উপরে মানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ভগ্নাংশ দেওয়া থাকলে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলোর যে লব আছে আপনি লিখবেন লবগুলোর গসাগু ভাগ হচ্ছে হরগুলোর লসাগু। যদি চাওয়া হয় গসাগু কত তাহলে উপরে হবে গসাগু নিচে হবে লসাগু। আর যদি চাওয়া হয় লসাগু কত, যদি লসাগু চাওয়া হয়, যদি লসাগু চাওয়া হয় তাহলে কি হবে উপরে হবে লসাগু। তাহলে আমরা লিখবো লবগুলোর লসাগু। যদি লসাগু চাওয়া হয় তাহলে উপরে হবে লসাগু। আর উপরে তো লবই থাকে, লব চেঞ্জ হবে না, কারণ উপরে তো সবসময় লবই থাকে, লবের জায়গায় থাকবে। আর নিচে হর সবসময় হর থাকে, সবসময় এটা হরই থাকবে। অর্থাৎ দেখেন এখানে লব ছিল উপরে, এখানে লব আছে উপরে, এখানে হর ছিল উপরে, নিচে এখানে হর আছে। আর এখানে প্রশ্নে চাওয়া হয়েছিল গসাগু, তাই উপরে হচ্ছে গসাগু, উপরে গসাগু হলে বিপরীতটা হচ্ছে লসাগু, নিচে হবে লসাগু। আর এখানে চাওয়া হয়েছে প্রশ্নে লসাগু, যদি উপরে লসাগু হয় তাহলে নিচে কী হবে গসাগু হবে। তার মানে লসাগু চাওয়ার সময় উপরে লসাগু হবে, গসাগু চাওয়ার সময় উপরে গসাগু হবে। তাহলে এইভাবে কিন্তু সূত্রটা মনে রাখা যাবে, যেটা চাওয়া হবে সেটা উপরে থাকবে। লসাগু চাওয়া হলে লসাগু উপরে, নিচে হবে গসাগু। আর গসাগু চাওয়া হলে উপরে গসাগু, নিচে কী হবে লসাগু হবে। এখন আমরা এখান থেকে ধরেন যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেটা হচ্ছে আপনার ভগ্নাংশ দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে হচ্ছে বের করতে হবে লসাগু কত গসাগু কত। ধরেন বলা আছে যে 5 6, তারপর বলা আছে 10, তারপর দেওয়া আছে মনে করেন 9, তারপর বলা আছে 3 কত দিব 3 15, এমন ধরেন 3টা ভগ্নাংশ দেওয়া আছে। দিয়ে বলেছে যে এই 3টা ভগ্নাংশের গসাগু কত, এই 3টা ভগ্নাংশের গসাগু কত আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তো 3টা ভগ্নাংশের গসাগু বের করার জন্য আমাদের গসাগু সূত্র কি, উপরে বসবে হচ্ছে লবের গসাগু, নিচে বসবে হরের লসাগু। গসাগু সূত্র কি ছিল, উপরে বসবে লবের গসাগু, নিচে বসবে হরের লসাগু। তো আমাদের এখানে লবে কি কি আছে, লবে আছে 5 10 আর হচ্ছে 3। তো উপরে বের করতে হবে কি লবের মানে লবগুলোর গসাগু, আর নিচে হচ্ছে হরগুলোর লসাগু, হরের লসাগু। জাস্ট আমি শর্টে লিখলাম
উপরে হবে লবগুলোর গসাগু আর নিচে হবে হরগুলোর লসাগু। তাহলে এই যে লব যেগুলো আছে 5, 10, 3, তার গসাগু করলে কত হয়? 5, 10, 3-এর মধ্যে কমন কি আছে দেখেন, 5 আর 10-এর মধ্যে কমন আছে 5, কিন্তু এই 3-এর সাথে কমন নাই। যদি কোনো কিছু কমন না থাকে তখন আমরা বলি গসাগু হচ্ছে 1। যদি কোনো কিছু কমন না থাকে তখন কি হয়? গসাগু 1 হয়। গসাগু হচ্ছে সবগুলোর মধ্যে কমন সংখ্যা। যদি কোনো সংখ্যা কমন না থাকে তখন কি হয়? গসাগু 1 হয়। তার মানে 5, 10, 3-এর গসাগু হচ্ছে 1, তার মানে উপরে বসবে 1। নিচে কি হবে? নিচে হচ্ছে লসাগু আছে। তো নিচে হচ্ছে কী কী আছে? 6, 9, 15 বলেছে হরের লসাগু। তাহলে হরে কী কী আছে? 6, 9 আর 15। দেখতে হবে 6, 9 আর 15 এর লসাগু কত। তো 6, 9 আর 15 লসাগু হচ্ছে, যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 5 15। তো এরপরে মনে হয় আর ভাগ যায় না। তো 3 দুগুণে 6, 3 6 18, 5 18 90। অর্থাৎ এই যে 6, 9, 15 এর লসাগু হচ্ছে 90। তো আমাদের সূত্রে বলা ছিল লবগুলোর গসাগু বাই হচ্ছে হরগুলোর লসাগু। আমরা হরগুলোর লসাগু বের করেছি, অঙ্ক হয়ে গেছে। অ্যান্সার হচ্ছে 1/90। এখন যদি এখানে গসাগু না চাই লসাগু চাইতো, প্রশ্ন সেম, কিন্তু যদি আমাদের লসাগু চাইতো, তো লসাগু চাইলে সূত্র কী হতো? লসাগু চাইলে লসাগু হচ্ছে লবের লসাগু। সূত্র হচ্ছে লবের লসাগু বাই হচ্ছে হরের গসাগু। লবের লসাগু বাই হচ্ছে হরের গসাগু। এখন আমরা কি করব? লবের লসাগু করব। তো লবে আমাদের কি কি আছে? লবে আমাদের আছে 5, 10 আর 3। তো 5, 10 আর 3 এর লসাগু বের করতে হবে। তো 5, 10, 3 এর লসাগু বের করতে গেলে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5 দুগুণে 10। এখন দেখেন 3 দুগুণে 6, 5 6 30। 30 হচ্ছে লবগুলোর লসাগু। এখন বের করতে হবে হরগুলোর গসাগু কত। তো হরের গসাগু বের করতে গেলে হরে কী কী আছে? 6 আছে, 9 আছে আর 15 আছে। তো যদি আমরা 6কে ভাঙি তাহলে পাই 3 দুগুণে 6। যদি 9কে ভাঙি তাহলে পাই 3 ত্রিকা 9। 15কে ভাঙলে পাই 3 5 15। আমরা চাইলে গসাগু এভাবে বের করতে পারি, আর একটু আগে যে ভাগ দেখেছিলাম ভাগের সাহায্য করতে পারেন। তো এখানে সবগুলোর মধ্যে কমন সংখ্যা হচ্ছে 3, তার মানে গসাগু হচ্ছে 3। সবগুলোর মধ্যে যেটা কমন সংখ্যা থাকে সেই কমন বড় সংখ্যাটা হয় হচ্ছে গসাগু। তাহলে 3 হচ্ছে সবগুলোর মধ্যে কমন সংখ্যা। যদি এখানে আরেকটা কমন সংখ্যা থাকতো, মনে করেন যদি সবগুলোতে 2 থাকতো, তাহলে আমরা বলতাম 3 দুগুণে 6 হচ্ছে গসাগু। যদি এখানে ধরেন আরেকটা 2 থাকতো সবগুলোর সাথে, তখন আমরা কী নিতাম? ধরেন এখানেও 2 আছে, কথার কথা, জাস্ট এখানে 2 আছে, এখানে 2 আছে, তখন আমরা বলতাম গসাগু 3 হবে, 2 হবে, 3 দুগুণে 6 হবে গসাগু যদি থাকতো। তাহলে দেখলাম আমরা 6, 9, 15 এর গসাগু হচ্ছে 3। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আসে 10। তাহলে লসাগু হচ্ছে, অ্যান্সার হচ্ছে 10। এইভাবে করে আপনাদের ভগ্নাংশের লসাগু গসাগু হচ্ছে বের করতে বলবে। তো দেখেন একটা বেসিক জিনিস, জাস্ট আমি একটু বেসিক জিনিসটা বলি। ধরেন আপনাকে বলেছে যে 5 আর 20-এর লসাগু কত। তো আমরা হচ্ছে 5 আর 20-এর লসাগু বের করি, লসাগু সিস্টেমে বের করি। যদি আমি এইভাবে বলতাম যে 2 আর 5-এর লসাগু কত, 2 আর 5-এর লসাগু কত, যদি এমন দুইটা সংখ্যা দেওয়া থাকে যেগুলোর মধ্যে ভাগ না যায়, ভাগ না গেলে লসাগু কী হবে? সংখ্যা দুইটার গুণফল। এমন দুইটা সংখ্যা যদি থাকে, অর্থাৎ এমন যদি দুইটা সংখ্যা থাকে যে দুইটার সংখ্যাই মৌলিক, অথবা দুইটা সংখ্যা সহমৌলিক। সহমৌলিক মানে হচ্ছে দুইটার মধ্যে কোনো কমন সংখ্যা নাই, অর্থাৎ একটা আরেকটা দিয়ে ভাগ যায় না, অথবা হচ্ছে দুইটা সংখ্যা একটা আরেকটা দ্বারা বিভাজ্য না। যদি এমন সংখ্যা হয় যে দুইটা সংখ্যা একটা আরেকটা দ্বারা বিভাজ্য না বা একটা আরেকটাকে দিয়ে ভাগ যায় না, তখন লসাগু কী হবে? লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল। অর্থাৎ যদি দুইটা সংখ্যা সহমৌলিক হয়, সহমৌলিক মানে হচ্ছে দুইটার মধ্যে কমন কোনো কিছু নাই, অর্থাৎ দুইটার মধ্যে কোনো ধরনের কমন ভাজক নাই বা উৎপাদক নাই, অথবা যদি দুইটা সংখ্যাই মৌলিক হয়, অথবা এমন যদি হয় দুইটা সংখ্যা একটা আরেকটা কোনোটাই বিভাজ্য না, একটা দিয়ে আরেকটাকে ভাগ করা যায় না, তখন আমরা বলি হচ্ছে লসাগু হচ্ছে সংখ্যা দুইটার গুণফল। আর যদি এমন সংখ্যা থাকে যে দুইটা সংখ্যার মধ্যে কোনো কিছু কমন নাই, অর্থাৎ এটার মধ্যেই কমন যদি না থাকে, এবং যদি হচ্ছে দুইটার মধ্যে দুইটা যদি সহমৌলিক হয় এবং দুইটার মধ্যে যদি দুইটা যদি মৌলিক সংখ্যা হয়, তখন যদি বলে গসাগু কত, তখন গসাগু হয় হচ্ছে 1। আবার শুনেন, যদি দুইটা সংখ্যার মধ্যে কমন কোনো সংখ্যা না থাকে, যদি দুইটা সংখ্যার মধ্যে কমন কোনো সংখ্যা না থাকে এবং হচ্ছে দুইটা সংখ্যা একটা একটাকে দিয়ে ভাগ করা যদি না যায়, তখন লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল। আর গসাগু কী হবে? 1 হবে, কারণ কোনো সংখ্যা দিয়ে ভাগ না যাওয়া মানে অন্তত 1 দিয়ে ভাগ যায়। যদি দুইটা সংখ্যার মধ্যে কমন সংখ্যা না থাকে তাহলে লসাগু হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, আর গসাগু হচ্ছে 1। এখন আমি যদি বলি যে এক্স আর ওয়াই হচ্ছে এমন দুইটা সংখ্যা, এক্স আর ওয়াই হচ্ছে এমন দুইটা সংখ্যা যে সংখ্যা দুইটা হচ্ছে সহমৌলিক, অথবা সংখ্যা দুইটা হচ্ছে দুইটাই মৌলিক, অথবা বললাম যে এক্স ওয়াই দুইটা একটা দ্বারা ভাগ যায় না, যদি এমন হয় তাহলে লসাগু কত গসাগু কত।
আমি বললাম এক্স আর ওয়াই এমন দুটো সংখ্যা যে তাদের মধ্যে কোনো কমন সংখ্যা নাই অথবা তাদের একটা আরেকটা দিয়ে ভাগ যায় না, তাহলে সংখ্যা দুটো লসাগু হবে এক্স ইন্টু ওয়াই, লসাগু হবে এক্স ইন্টু ওয়াই। আর যদি বলে গসাগু কত, তাহলে গসাগু হবে ওয়ান। যেহেতু দুইটার মধ্যে কমন সংখ্যা নাই বলা আছে, তার মানে গসাগু হবে ওয়ান আর লসাগু হবে সংখ্যা দুইটার গুণফল। এরকম যদি বলা থাকে যে ক এমন একটা সংখ্যা, খ আরেকটা এমন সংখ্যা যে দুইটার মধ্যে কমন কোনো সংখ্যা নাই, বা ক হচ্ছে মৌলিক, খ হচ্ছে মৌলিক, অথবা ক খ দ্বারা বিভাজ্য না মানে ভাগ যায় না, অথবা ক খ সহমৌলিক, তাহলে লসাগু কত, তখন আপনি বলবেন লসাগু হচ্ছে ক ইন্টু খ। আর গসাগু কত, গসাগু হচ্ছে ওয়ান। তো এটা হচ্ছে একটা বেসিক, এটা দিয়ে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো যদি দুটো সংখ্যার মধ্যে কমন সংখ্যা না থাকে, ভাগ না যায়, বিভাজ্য না হয়, তখন লসাগু হবে সংখ্যা দুটোর গুণফল আর গসাগু হবে ওয়ান। এই ছিল মোটামুটি আমাদের মোটামুটি পাটিগণিতের যে ধরনের লসাগুগুলো আসে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ উৎপাদক শিখবো, পাশাপাশি হচ্ছে আপনার বীজগণিতের গসাগু শিখবো, লসাগু শিখবো। তো নেক্সট ক্লাসে যদি আমরা উৎপাদক শেষ করতে পারি তাহলে আমরা লসাগু গসাগু শিখবো, না হলে উৎপাদক শিখে পরের ক্লাসে আমরা হচ্ছে লসাগু গসাগু শিখবো। আমাদের কোর্স প্ল্যানে যদিও বলা আছে যে আগে হচ্ছে পাটিগণিতের লসাগুর পরে বীজগণিতের লসাগু গসাগু, কিন্তু বীজগণিতের লসাগু গসাগু করতে গেলে আমাদের উৎপাদকটা জানতে হবে, না হলে আমরা বীজগণিতের লসাগু গসাগু করতে পারবো না। তাই আমরা উৎপাদক শিখে তারপর ইনশাল্লাহ বীজগণিতের লসাগু গসাগু করবো। তো আপনাদের ক্লাস আমি জানিয়ে দিব, তবে সম্ভবত হচ্ছে আমাদের আবার আজকে তো শনিবার গেল, সোমবারে এরকম টাইমেই ক্লাস হতে পারে সন্ধ্যার পরে। তো আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে এই ভগ্নাংশের লসাগু গসাগু যতগুলো ম্যাথ আছে এগুলো করে ফেলবেন। দেখি এই শুধু এই টপিকের উপর একটা পরীক্ষা নেওয়া যায় কিনা, যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে আমরা হচ্ছে ইনশাল্লাহ কালকে না হলে পরের দিন সকালবেলা পরীক্ষাটা দিব। কালকে যদি হয় তাহলে কালকে রাতে হবে। যদি আপনারা, আমি গ্রুপে জিজ্ঞেস করবো, যদি আপনারা মত দেন, যদি আপনারা পরীক্ষা দিতে চান মানে শুধু এই টপিকের উপরে, তাহলে আপনারা চাইলে দিতে পারেন। পরবর্তী 2 ক্লাসের উপর আপনারা চাইলে আরেকটা পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ আমাদের কোর্স প্ল্যানে এই টপিকের পরে পরীক্ষা নাই, কিন্তু যদি আপনারা চান, যেহেতু লসাগু এখানে অনেক অঙ্ক আমরা করেছি, সেটার মধ্যে আরও অনেক অঙ্ক আছে, যদি এগুলো কালকের মধ্যে প্র্যাকটিস করতে পারেন তাহলে কালকে রাত 10টায় বা ওইরকম টাইমে আমরা পরীক্ষা নিতে পারি। তো আপনাদের গ্রুপে হচ্ছে আমি জিজ্ঞেস করবো না, যদি আপনারা দিতে চান তাহলে বললেন। আমার মনে হয় যে যখন যেটা ক্লাস হয় সেটা ওই দিনই বা তারপরের দিনের মধ্যে শেষ করে ফেলতে পারলে ওই জিনিসটা হচ্ছে মাথার মধ্যে বেশি দিন থাকে, দেরি করলে তখন সেটা আমরা ভুলে যাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ইনশাল্লাহ আমাদের পরের ক্লাস আবার দেখা হবে। তো পরের ক্লাসটা সম্ভবত ইনশাল্লাহ আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের সোমবারে রাত 8টায় বা 7:30টায় ওই টাইমে হবে, আমরা আপনাদের গ্রুপে জানিয়ে দিব। আর যেহেতু রেকর্ডিং থাকেই, তো সেক্ষেত্রে একটু আগে পরে হলে সমস্যা নাই, যদি কারো খুব বেশি সমস্যা হয় তাহলে পরে দেখতে পারবেন। তো ক্লাসটা কিন্তু আবার দেখবেন, এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কনসেপ্ট আছে। তো এগুলো জাস্ট খালি ওই মুখস্থ অঙ্ক করলে হবে না, বুঝে বুঝে করলে আপনার যে ধরনের ম্যাথই দিক, এর বাইরেও লসাগু গসাগু আরও অনেক বড় বড় ম্যাথ আছে, যদি সেগুলোও করতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে এগুলো যা যা বললাম এগুলো বুঝে শুনে ম্যাথগুলো করতে হবে। বুঝে না করলে হয়তো আপনি 1টা 2টা 5টা 10টা ম্যাথ আপনি করে ফেলতে পারবেন, কিন্তু হচ্ছে এরপরে যদি কঠিন ম্যাথ দেয় তখন কিন্তু আপনি করতে পারবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা এখানে রাখছি। আল্লাহ হাফেজ।